আসসালামু আলাইকুম। ক্লাস নাম্বার 21 এ তোমাদের সবাইকে আবার স্বাগতম। আমাদের আজকের ক্লাসে আমরা শিখবো আইএসএসবি এর পার্সোনালিটি টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্টের নতুন আরেকটা পার্ট হুইচ ইজ মাই লাইফ। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা আমাদের আগের ক্লাসে শিখেছিলাম সেলফ ডেসক্রিপশন, যেখানে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছি লিখিতভাবে। আমাদের আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে মাই লাইফ, বা এটাকে অনেকে তোমরা বলে থাকো সেলফ ক্রিটিসিজম। ওকে, বা অনেক সময় এটাকে সেলফ বায়োগ্রাফিও বলা হয়ে থাকে। কেন সেলফ বায়োগ্রাফি বা মাই লাইফ বলা হচ্ছে এই টেস্টটাকে? কারণ হচ্ছে এই টেস্টে যতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো মূলত ছোটবেলা থেকে তুমি এখন পর্যন্ত কিভাবে ব্রট আপ হয়েছো, সেগুলার মানে সে সকল জায়গাতে তোমার লাইফ স্টাইল কেমন ছিল, দেন আফটার সেখানে তোমার মেন্টাল ডেভেলপমেন্ট বিভিন্ন অ্যাসপেক্টে বা বিভিন্ন বয়সে তোমার মেন্টাল ডেভেলপমেন্টটা কেমন ছিল, দেন আফটার তোমার লাইফে কি কি হয়েছিল, এবং বর্তমান সময়ে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টে তোমার থটস, আইডিয়াস বা তোমার ফিলোসফি আসলে কেমন, সেই বিষয়গুলো এখান থেকে বোঝা যায়। খেয়াল করে দেখো, এই সাইকোলজিক্যাল টেস্ট বা পার্সোনালিটি টেস্টের ফার্স্টে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এখানকার 5টা টেস্ট রয়েছে তোমাদের বিভিন্ন কোয়ালিটি গুলোকে ইভালুয়েট করার জন্য, এবং 3টা টেস্ট রয়েছে তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পারফেক্টলি একটা আইডিয়া পাওয়ার জন্য, রাইট? সো খেয়াল করে দেখো, আমি এর আগের ক্লাসে বিষয়টা হয়তো তোমাদেরকে মেনশন করেছিলাম যে তোমরা বায়োডাটার মাধ্যমে তোমাদের ফ্যামিলি ডিটেলস, তোমাদের ইনস্টিটিউশনাল ডিটেলস, দেন আফটার তোমার রিলেটিভ সবার সম্পর্কে তোমরা কিন্তু ইনফরমেশন দিচ্ছ। বিসাইড দিস থিং, তোমাদের এই যে রাইটিং পার্টটা আছে, মাই লাইফ এবং সেলফ ডিসক্রিপশন, এই 3টা জিনিসের মাধ্যমে কিন্তু আসলে, এবং বিসাইড দিস থিং মেমোরেবল এক্সপিরিয়েন্স এন্ড মিরর এক্সপিরিয়েন্স, এইগুলোর মাধ্যমে তুমি বেসিকলি কিভাবে ব্রট আপ হয়েছো এবং তুমি যে এনভায়রনমেন্টে যে ব্যাকগ্রাউন্ডে তুমি ব্রট আপ হয়েছো, সেটার ইম্প্যাক্ট আসলে তোমার উপর কতটুকু, এই বিষয়গুলো এখান থেকে পাওয়া যায়। এবং এইখানে প্রশ্নগুলো এমন একটা সিস্টেমে থাকে, যেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি বেসিক ইনফরমেশন, বেসিক ইনস্ট্রাকশনের মধ্যে। খেয়াল করে দেখো, যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, ধরো এটা হচ্ছে লাইফের একটা স্কেল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বয়স যত বাড়তেছে আর কি, হ্যাঁ, এরকম ভাবে তোমার বয়স বাড়তেছে। তো তোমার লাইফটা শুরু হয়েছিল এইখান থেকে। তো এইখান থেকে আস্তে 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 তুমি যে বড় হচ্ছ, তো সেই জায়গাটায় তোমার মেন্টাল ডেভেলপমেন্টটা আসলে কিভাবে হয়েছে, এই বিষয়গুলো এই টেস্টের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। কেন আমি এই কথাটা বললাম? কারণ খেয়াল করে দেখো, একদম বাচ্চাকালে তোমার সাইকোলজি ছিল একরকম, তা থেকে একটু বড় হওয়ার পরে তোমার সাইকোলজি ছিল একরকম, আর একটু বড় হওয়ার পরে তোমার সাইকোলজি আর একটু চেঞ্জ হয়েছে, এখন একটা পর্যায়ে তোমার সাইকোলজি আরো চেঞ্জ হয়েছে, রাইট? তো এখানে কিন্তু তোমার বয়সের সাথে সাথে তোমার মেন্টাল গ্রোথের একটা বিষয় আছে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো বা তুমি যে এনভায়রনমেন্টের ভিতরে ছিলে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট তোমার উপরে আছে। তো সেই ইম্প্যাক্টটা আসলে কেমন, সেই বিষয়গুলো এই টেস্ট থেকে বোঝা যায়। কারণ এই টেস্টে অনেকগুলো প্রশ্ন আছে। এই টেস্টে আমি তোমাদের টোটাল 23টা প্রশ্ন দেখাবো। সাধারণত আইসিবিতে এখান থেকে 20টা প্রশ্ন দেওয়া হয়, বা অনেক সময় 23টাও দেওয়া হয়, ডিপেন্ড করে বোর্ড টু বোর্ড। তো এই প্রশ্নগুলো এরকম যে তুমি একদম যেদিন তুমি জন্মগ্রহণ করেছো যেই মোমেন্টে, সেই মোমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার লাইফের বিভিন্ন ইনসিডেন্ট, দেন আফটার সেটার সাথে তোমার ফ্যামিলির কানেক্টিভিটি, দেন আফটার তুমি বিভিন্ন বয়সে কি কি মনে রেখেছো না রেখেছো, দেন আফটার তুমি কোন একটা বিষয় সম্পর্কে বা কোন একটা এইজ অফ মানে সরি মানে হচ্ছে একটা পিরিয়ড অফ এইজ, এটা সম্পর্কে আসলে তোমার ধারণা কি, তোমার কাছে কেমন লেগেছে, হ্যাঁ, এই বিষয়গুলো তোমার কাছে জানতে চাচ্ছে। এখন খেয়াল করে দেখো, মনে করো এখানে একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে সকল স্কুল কলেজে পড়াশোনা করছো সেটা সম্পর্কে তোমার মতামত দাও। এখন খেয়াল করে দেখো, তুমি তোমার লাইফে অনেক স্কুল কলেজে পড়াশোনা করেছো, এখন সেই স্কুল কলেজগুলো আসলে তোমার জন্য কেমন ছিল, তুমি সেখান থেকে আসলে কি কি শিখতে পেরেছো, তোমার কাছে কেমন লেগেছে, এই বিষয়গুলো কিন্তু এই প্রশ্নের মধ্যে তুমি অ্যান্সার করতেছো। এখন তুমি তোমার পুরো স্কুল জীবনের লাইফ সম্পর্কে তুমি যখন বলতেছো, তো তুমি আসলে কি বলতেছো, এটার পিছনে কিন্তু রিজন হিসেবে রয়েছে তোমার সাথে আসলে স্কুল কলেজে কি কি হয়েছে, তোমার কাছে সেই এনভায়রনমেন্ট গুলো কেমন লেগেছে, সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে আসলে ওইটার ইম্প্যাক্ট তোমার উপর কতটুকু। এরকম ভাবে এখানে তোমার বিভিন্ন এজের কোশ্চেন আছে। বিভিন্ন এজ বলতে বোঝাচ্ছি তোমার লাইফের বিভিন্ন স্টেজের কোশ্চেনগুলো এরকম সিকোয়েন্সিয়াল, আস্তে 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 উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তো এইখানে যে 20 থেকে 24টা বা 23টা যে প্রশ্ন দিবে, এই প্রশ্নগুলো লেখার জন্য তোমাকে 40 মিনিট সময় ধরে, 40 থেকে 45 মিনিট সময়
তোমাদেরকে দেওয়া হবে। এবং এইটা হবে হচ্ছে তোমার সাধারণত এই টেস্টটা হয়ে থাকে আইসিএসবি এর ডাব্লিউএটি, এসআরটি, এসসিটি, টিএটি, এসএ রেটিং এগুলো শেষ হওয়ার পরে। এরপরে প্রথমে হচ্ছে তোমাদেরকে দিবে সেলফ ডেসক্রিপশন, এন্ড দেন আফটার দিবে হচ্ছে এই মাই লাইফ। ওকে, তো এই জায়গাটায় তোমাকে তোমার মানে তুমি তোমার নিজের লাইফ সম্পর্কে তুমি নিজেই লিখবে, সুতরাং তোমাকে সিনসিয়ার থাকতে হবে যে আসলে আমি আমার লাইফটাকে এখানে কিভাবে দেখাবো। একটা বিষয় মনে রাখবা, আইসিএসবি সম্পূর্ণটাই কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, মানে তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছো ভার্বাল সাইডে, দ্যাট মিনস মৌখিক ভাবে, লিখিত ভাবে, দেন আফটার গ্রুপের সাথে, দেন আফটার বিভিন্ন ফিজিক্যাল অ্যাসপেক্টে, এই প্রত্যেকটা ডাইমেনশনে কিন্তু আসলে তুমি বিভিন্ন কাজ করতেছো, বিভিন্ন কিছু লিখতেছো। এবং এখানে যা মানে যত টেস্ট রয়েছে সমস্ত টেস্ট শুধুমাত্র তোমাকে কেন্দ্র করে, তোমাকে ইভালুয়েট করার জন্য, তোমাকে বোঝার জন্য। তো এইখানেও কিন্তু যতগুলো প্রশ্ন আছে এগুলো কিন্তু তোমাকে বোঝার জন্য। এবং এইখানে যে ধরনের কোশ্চেন গুলো করে সাধারণত তুমি বাংলাদেশের কোথাও কোনো পরীক্ষাতে এই ধরনের কোনো কোশ্চেন পাবে না। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেগুলো শুধুমাত্র তোমাকে কেন্দ্র করে। সুতরাং এখানে প্রিপারেশন নিতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে প্রিপারেশন টাইমে মাথায় রাখতে হবে যে আমি নিজেকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট মিনস আমার লাইফটাকে আমি কত সুন্দরভাবে সেখানে রিপ্রেজেন্ট করতেছি। এখানে যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে তোমাকে কন্টিনিউয়াসলি লিখতে হবে, তো ওই সময়টা তুমি জাস্ট নর্মাল লিখে গেলে কিন্তু হবে না। এবং এই জিনিসটা স্টাডি করবে তোমার সাইকোলজিস্ট, এবং সাইকোলজিস্ট কিন্তু কখনো কোনো ক্যান্ডিডেটকে দেখেন না। ঠিক আছে, ডিপি হয়তো ভাইবা নেওয়ার সময় তোমাকে দেখতেছে, তোমার জিটিও তোমার গ্রুপ টাস্কের সময় তোমাকে দেখবেন, কিন্তু সাইকোলজিস্ট কিন্তু তোমাকে কখনো দেখেন না। ঠিক আছে, একদম ফাইনাল ডেতে গিয়ে হয়তো দেখেন যখন তারা বোর্ড অ্যাসেসমেন্টে বসে তখন, বা এর আগে কিন্তু সাইকোলজিস্ট তোমাকে দেখবেন না। সুতরাং তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সাইকোলজিস্ট তোমাকে জাজ করবে যে ও আসলে ওর নিজের লাইফ সম্পর্কে কি বলতেছে না বলতেছে, ও কেন এটা বলছে, উনি সেগুলার রিজন গুলো ফাইন্ড আউট করে ট্রাই করছে, ও কেন এই কথা লিখলো, কেন এটা লিখলো। আচ্ছা, ওর লাইফে মানে এই লাইফে ধরো ওর হচ্ছে লাইফের এই স্টেজটা এরকম ইন্টারেস্টিং ছিল, এই স্টেজটা ইন্টারেস্টিং, এটা এসে কেন খারাপ হইলো, বা সবগুলাই ভালো, তার মানে কেন ভালো হইলো, কি কি কারণে ভালো হইলো, এবং ভালো হইলো ওর আসলে কি কি প্লাস পয়েন্ট থাকার কথা, বা কি কি অ্যাডভান্টেজ পেয়েছে, এই বিষয়গুলো উনি কিন্তু যখন বুঝতে পারে। এবং এখানকার সমস্ত প্রশ্নগুলাই এরকম। তো যাই হোক, এই বিষয়টা সবসময় মাথায় রাখবা যে যেহেতু এখানে তুমি তোমার নিজের লাইফের বিভিন্ন মোমেন্ট সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করবা, সেহেতু তোমাকে এখানে সবসময় ট্রাই করতে হবে তোমার লাইফটাকে খুব সুন্দরভাবে, সুন্দর ভাষায়, গোছানো ভাবে এখানে লিখে রিপ্রেজেন্ট করতে হবে। রিপিট, লিখে রিপ্রেজেন্ট করতে হবে। আসলে পুরোটাই কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করার বিষয়। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কি কোশ্চেন গুলো দেখি, এরপরে আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো বোঝার ট্রাই করবো। দেখো, কোশ্চেনের সিকোয়েন্স গুলো তোমরা খেয়াল করবা। ফার্স্ট অফ অল, ফার্স্ট কোশ্চেন, আমার জন্ম কত তারিখে এবং কখন, সময়টা। দেন আফটার, আমার জন্মের সময়ে যে পরিবেশের কথা আমি শুনেছি আমার বাবা মায়ের কাছ থেকে তা হলো। দ্যাট মিনস খেয়াল করে দেখো, তুমি যেদিন জন্মগ্রহণ করেছো সেই দিন থেকে তোমাকে তারা জানার ট্রাই করতেছে। দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার জন্মের পর প্রথম যে ঘটনাটি, দ্যাট মিনস তোমার একদম বাচ্চাকালের বা শৈশবকালের যে ঘটনাটি তোমার স্মৃতিতে আছে সেটা তোমাকে লিখতে হবে। এবং এবং এখানে বলা আছে তখন আমার আনুমানিক বয়স ছিল এত এবং ঘটনাটি হলো এইটা। এখন খেয়াল করে দেখো, সাধারণত আমাদের সবারই কিন্তু বাচ্চাকালে বিভিন্ন ইনসিডেন্ট মনে থাকে। এখন তুমি যদি বাচ্চাকালে ধরো 2, 2.5, 3 বছর বয়সের ঘটনা না লেখে, তুমি যদি বলো যে আমার 5, 6 বছর বয়সের ঘটনা প্রথম মনে আছে, ইট মিনস কি তুমি ছোটবেলার বিভিন্ন বিষয় মনে রাখতে পারো না। দ্যাট মিনস হয়তো তোমার মেমোরি মানে তোমার মেমোরির ভিতরে একটা জিনিস রাখার যে সক্ষমতা সেটা হয়তো কম, যার কারণে বাচ্চাকালের বিভিন্ন বিষয় তো সবারই মনে থাকে, একদম বাচ্চাকালের অনেক ইনসিডেন্ট থাকে। তো তুমি সেখানে আসলে কত বছর বয়সে ঘটনা লিখতেছো এবং সেই ঘটনাটা কেমন ছিল এবং কেন সেটা তুমি লিখলা, এবং মানে এটা হইতে পারে ভালো, হইতে পারে খারাপ, রাইট? তো তুমি হচ্ছে কেন ওইটা লিখছো, ভালো হইলে ঠিক আছে, খারাপ হইলে কি ব্যাপার, ওর খারাপ জিনিসটা কেন মনে আছে, তাহলে কি ওর ছোটবেলাটা খারাপ ছিল, এরকম একটা চিন্তা আসে না যে ওর ওই ঘটনাটাই মনে আছে, ওর লাইফে তাহলে কি কোনো ভালো ঘটনা ছিল না। দেখো, বিষয়গুলো কিন্তু রিলেটেবল। আচ্ছা, দেন আফটার কি আছে, আমার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা। দেখো তাইলে প্রথমে গেল হচ্ছে তোমার জন্মের দিন, এরপরে ছোটবেলার যে স্মৃতি তোমার মনে আছে, যেটা অবশ্যই স্কুলে যাওয়ার আগের ঘটনা হওয়ার কথা, কারণ স্কুলে আমরা যাই 5 বা 6 বছর বয়সে। আচ্ছা, তো প্রথম তুমি যদি স্কুলে গেছো সেই দিন সম্পর্কে তুমি লেখো, সেদিন তোমার অভিজ্ঞতা সম্পর্কে লেখো। এখন তুমি কোন স্কুলে গেছো, কিভাবে গেছো না গেছো, তোমার মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল নাকি ভয় কাজ করতেছিল, হ্যাঁ, এবং তুমি কিভাবে প্রিপেয়ার করছো না করছো, এরকম অনেক বিষয় থাকে না এখানে। তো সেই জিনিসটাকে তুমি কিভাবে দেখাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি যদি তুমি খারাপ ভাবে দেখাও সেটার ইম্প্যাক্ট এক ধরনের, যদি ভালোভাবে দেখাও সেটার ইম্প্যাক্ট অন্য ধরনের। তুমি কেমন ধরনের স্কুলে তোমার ফ্যামিলি তোমাকে পাঠিয়েছে,
হ্যাঁ, এটাও কিন্তু এখানে মানে চিন্তা করার বিষয়। ধরো তোমার ফ্যামিলি খুব ভালো বা তোমাকে খুব খুব নর্মাল একটা স্কুল কলেজে পাঠিয়েছে, ইট মিনস সামথিং ইজ রং দেয়ার, রাইট? আবার ধরো তোমার ফ্যামিলি নর্মাল, সেক্ষেত্রে তো হয়তো মনে করো একটা নর্মাল বা হচ্ছে একটা অ্যাভারেজ স্কুলে পাঠিয়েছে, ওকে দেন দিস ইজ ওকে। এরকম কিছু বিষয় এখানে আসে। আচ্ছা দেন দেখো, স্কুল জীবনের প্রথম দিনের ঘটনাটা গেল। এরপরে আসতেছে তোমার স্কুল জীবন যখন শেষ হলো, দ্যাট মিনস তোমার প্রাইমারি স্কুল যখন শেষ হইলো, সেখান থেকে তুমি যখন হাই স্কুলে উঠছো, দ্যাট মিনস তুমি যখন ক্লাস 5 থেকে ক্লাস 6 এ উঠলা, দ্যাট মিনস তুমি যখন শৈশব থেকে কৈশোরে পা দিলে, তখন তোমার ভাবনাগুলো কেমন ছিল? দেখো, লাইফের এখন এই পিরিয়ডটাতে আসছে, কেন এখানের কথা জিজ্ঞাসা করলো, কারণ ওইটা হচ্ছে তোমার মানে ক্লাস 5 থেকে ক্লাস 6 এ ওঠা মানে তুমি যখন 13-14 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে। তো সাধারণত এই সময় একটা মানুষের মধ্যে বিভিন্ন ড্রিম দেখার যে আহ, মানে একটা প্রবণতা বা একটা ইচ্ছা, এগুলো তৈরি হয়। মানে এই সময় থেকে আসলে তোমার মেন্টাল গ্রোথটা পারফেক্টলি হওয়া শুরু করে। তো সেই সময়টাতে তোমার চিন্তা ভাবনা গুলো কেমন ছিল, কি নিয়ে ছিল, সেটা অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যায় আসলে তোমার ফ্যামিলি তোমাকে কিভাবে ডাইভার্ট করছে। কারণ তুমি কি কি চিন্তা করতেছো ওই বয়সে, এটার পিছনে কিন্তু তোমার ফ্যামিলি, তোমার পড়াশোনা, তোমার রিলেটিভস, তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। বিষয়টা বুঝতে পারতেছো? সো তোমার চিন্তাধারা থেকে কিন্তু তারা ওইটা ফাইন্ড আউট করে আসলে তোমার ব্যাকগ্রাউন্ড আসলে তোমার সাথে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেন আফটার দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, আমার স্কুল জীবনের অভিজ্ঞতা ছিল এরকম, তাহলে আমার এই প্রাইমারি স্কুল শেষ করে যখন হাই স্কুলে উঠলাম, এরপরে সরাসরি আমার পুরা স্কুল জীবন সম্পর্কে তারা জানতে চাচ্ছে। প্রশ্নগুলো কিন্তু খুবই সিকোয়েন্সিয়াল, দেখো মানে নির্দিষ্ট একটা স্কেল মেপে মেপে কিন্তু সামনের দিকে যাচ্ছে। তো তোমার পুরো স্কুল জীবনের অভিজ্ঞতা জানতে চাচ্ছে, নট কলেজ। তাহলে স্কুল জীবনটা অবশ্যই তোমার উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে, রাইট? সো তুমি তো স্কুল জীবনটাকে কিভাবে দেখাচ্ছ সেটার উপর মানে সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে তোমার লাইফটা ওই সময় আসলে কেমন ছিল। ওকে, এবং তুমি সেই এনভায়রনমেন্ট গুলোকে বা সেই সকল সিচুয়েশন গুলোকে তুমি কিভাবে নিয়েছো, সেখানে থাকা মানুষগুলোকে তুমি কিভাবে নিয়েছো। আমরা অবশ্যই এগুলোর প্রত্যেকটা অ্যান্সার করা শিখবো। আমি জাস্ট এখন বোঝানোর জন্য তোমাদেরকে কোশ্চেন দেখাচ্ছি এন্ড ছোট ছোট করে ব্রিফ করতেছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সমাগমনে সমাগমন অনুষ্ঠানে বা মঞ্চে বক্তৃতা দিতে কেমন লাগে? দ্যাট মিনস মানুষের সামনে গিয়ে কথা বলতে তোমার কেমন লাগে, তোমার এক্সপিরিয়েন্স মানে জানতে চাচ্ছ, তুমি কখনো বলেছো কিনা, বা বললে তুমি কেমন স্টেজে গিয়ে বলেছো, এটা কি ক্লাসরুমে সবার সামনে নাকি কোনো প্রোগ্রামে? সবাই মানে সামনে আসলে সবাই যায়, প্রত্যেকটা স্টুডেন্ট লাইফে একবার হইলেও সামনে যায়, একবার না অনেকবার, মানে মাল্টিপল টাইম যায়, হইতে পারে ক্লাসরুমের ভিতরে, হইতে পারে ক্লাসরুমের বাইরে, হইতে পারে কোনো প্রোগ্রামে, এরকম অনেক কিছু কিন্তু আছে, রাইট? সেই সকল জায়গায় যেহেতু সবাই তোমরা যাও, সেহেতু সেই জায়গাটার তোমার এক্সপিরিয়েন্স, প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, দেন আফটার তুমি পরে যখন গেছো তখন কেমন লেগেছে, তখন যদি ভালো লাগে, তো প্রথম দিনের ওই ভয় লাগা থেকে ভালো লাগা কিভাবে কনভার্ট হইলো, এই বিষয়গুলো এখানে আসতেছে। মানে তুমি কি কিভাবে হয়তো নিজেকে সেখানে অ্যাডজাস্ট করছো, এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা লিডার সবসময় সামনে গিয়ে কথা বলতে পছন্দ করে। তো তোমার লাইফে ওই জিনিসটা আছে কিনা, তুমি এটা বুঝো কিনা, কারণ এটা বুঝতে পারলে আসলে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবা, বা তুমি নিজেকে কিভাবে ডেভেলপ করেছো সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা দেন দেখো নেক্সট কোশ্চেন, আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি সম্পর্কে আমার ধারণা এরূপ। দ্যাট মিনস তোমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এনাদের সম্পর্কে তোমার আসলে ধারণাটা কি, তুমি তাদেরকে কিভাবে নিচ্ছ? কারণ এই মানুষগুলো তোমার লাইফের সাথে অনেক বেশি জড়িত। কারণ শুধুমাত্র এনাদের ক্ষেত্রে ফাদার এবং মাদার কথাটা অ্যাড হয়, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার। তো এই মানুষগুলোর ভূমিকা তোমার লাইফে অনেক। সুতরাং তুমি এই মানুষগুলোকে তুমি কিভাবে দেখো? আমরা কিন্তু আমাদের সেলফ ডিসক্রিপশনে পেয়েছিলাম যে তারা আমাকে কিভাবে দেখতেছে, বাট এইখানে আমরা মানে এইখানে তোমাদের জন্য কোশ্চেনটা হচ্ছে, তুমি তাদেরকে কিভাবে দেখো? এবং তুমি তাদেরকে কিভাবে দেখো, এটা তুমি যেটা লিখতেছো, এটা থেকে কিন্তু বোঝা যাবে যে আসলে তারা তোমার উপর আসলে কতটুকু দায়িত্ব পালন করেছে। কারণ তারা যদি তোমার তোমার উপর যদি অনেক দায়িত্ব পালন করে থাকে, বা তারা যদি তোমাকে নিয়ে অনেক কনসার্ন হয়, তখন তোমার অ্যান্সার হবে একরকম। আর তারা যদি নাকি সবাই তোমাকে অ্যাভয়েড করে, বা মনে করো কেউ তোমাকে ভালোভাবে নিচ্ছে, কেউ অ্যাভয়েড করছে, সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আবার অনেকে দাদি নানানি, তোমরা হয়তো বেঁচে মানে তারা বেঁচে থাকা অবস্থায় তোমরা হও নাই, বা তোমরা ছোট থাকা অবস্থায় তারা মারা গেছে, তো তাদের ওই জিনিস তোমরা পাও নাই। তো সেটা সম্পর্কেও আসলে তোমার ফিলিংসটা কি, এই বিষয়গুলো, এবং তুমি তাদেরকে কিভাবে নিচ্ছ, এর পিছনে কিন্তু আসলে তাদের করা অ্যাক্টিভিটিস গুলা দায়ী। ঠিক আছে? সো এর ফলে কি বোঝা যাচ্ছে যে তোমার উপর তাদের প্রভাবটা। ওকে, আচ্ছা এটা গেল কি কোশ্চেন নম্বর 7। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে,
বর্তমানে আমি যে আর্থসামাজিক পরিমণ্ডলে বসবাস করি সে সম্পর্কে আমার মতামত হলো, আচ্ছা আর্থসামাজিক জিনিসটা এটা হচ্ছে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন। দ্যাট মিনস একটা সোসাইটিতে যতগুলো ইকোনমির লোকজন বাস করে, লাইক ধরো যে লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, হায়ার ক্লাস, রাইট? একটা সোসাইটিতে আসলে কিন্তু সবাই থাকে। তো সোসাইটির বাকি সবার সম্পর্কে তোমার মতামত কি? এই জিনিসটাও সেম। তারা তোমার জন্য যা করতেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে তুমি তাদেরকে প্রায়োরিটি দিবে। তো তাদের সম্পর্কে তোমার মতামত কি? তুমি যখন এটা লিখতেছো এটা থেকে বোঝা যাচ্ছে আসলে তোমার লাইফে তাদের ইম্পর্টেন্স আসলে কতটুকু, তারা কি আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পেরেছে নাকি পারে নাই। যদি পেরে থাকে কেন পেরেছে সেটা তুমি এখানে হয়তো লিখেই ফেলবা, আর যদি না পারে কেন পারে নাই সেটা কিন্তু তোমার লেখা থেকে বোঝা যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল কোশ্চেন নম্বর 8। এরপর আসি কোশ্চেন নম্বর 9। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি যে সকল বিষয়ে গুরুত্ব দিই তা হলো, বন্ধু তোমার লাইফের সবচেয়ে ক্লোজেস্ট পার্সন হচ্ছে তোমার বন্ধুরা। ইয়েস, প্যারেন্টস অবশ্যই সবচেয়ে ক্লোজেস্ট, বাট ওই যে আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে সবার সাথে সবকিছু শেয়ার করা যায় না, শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে সবকিছু শেয়ার করা যায়। এমন অনেক বিষয় আছে যেটা আসলে তুমি বাবা মার সাথে শেয়ার করতে পারবা না, বাট ইউ ক্যান শেয়ার দিস থিং উইথ ইউর ফ্রেন্ড। সেই ফ্রেন্ডটা তোমার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমার ফ্রেন্ড সাধারণত তারাই হবে যারা মূলত তোমার মতো সাইকোলজি হোল্ড করে। তো যাই হোক, তুমি যখন তোমার ফ্রেন্ড সিলেকশন করতেছো তখন আসলে তুমি একটা মানুষের মধ্যে কি কি দেখো এই বিষয়টা বোঝা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি যাকে তোমার ক্লোজেস্ট পার্সন বানাবা তার মধ্যে তুমি আসলে কি কি দেখতেছো, তার মধ্যে তুমি কি কি দেখতেছো, এবং তুমি সেটা তুমি যেগুলো দেখতেছো অবশ্যই তার পিছনে কারণ আছে। তো তুমি হয়তো ওটা লিখে দিচ্ছ, বাট এর পিছনে কারণটা কিন্তু সাইকোলজিস্ট খুঁজে বের করবে, এবং দেন আফটার ভাইবা আসলে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেন আফটার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, আজকালকার যুব সমাজের মধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমার মতামত, অভিজ্ঞতা বা ধারণা হলো ড্যাশ। তাহলে বর্তমান যুব সমাজের মধ্যে তুমি জানো যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে অনেক বেশি ছড়িয়ে পড়েছে, এবং তোমরা অনেকেই হয়তো এটার সাথে কানেক্টেড, হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে না হলেও মাদকের সাথে কানেক্টেড, লাইক ছোটখাটো মাদক আমরা ধরতে পারি স্মোকিং। ঠিক আছে? আবার তোমরা অনেকে আছো এর থেকে হয়তো অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ড্রাগস এর সাথে কানেক্টেড, যেটা আসলে আমাদের বর্তমান সোসাইটিতে খুব নর্মাল হয়ে গিয়েছে, মানে খুবই নর্মালাইজ হয়ে গেছে বিষয়টা। তো এই স্পেসিফিক যুব সমাজে, এটা কিন্তু সবার কথা বলা নাই, যুব সমাজ একটা দেশের চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। তো এই যুব সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার বিষয়টাকে আসলে তুমি কিভাবে দেখতেছো, এবং এইখান থেকে কিন্তু অ্যাজ এ লিডার তোমার থটসটা কিন্তু বোঝা যায়। কারণ যে নর্মাল থিঙ্কিং করে সে নর্মাল কথাবার্তা লিখবে, বাট যে একটু লিডার টাইপের বা যে আসলে লিডার ম্যাটেরিয়াল, তার থটসটা একটু অন্য ধরনের থাকবে, কারণ কারণ তার থটস এর মধ্যে ইন ডিটেলস অনেক কিছু আসবে এবং সেখানে অনেক সলিউশনও থাকবে, কারণ লিডার সবসময় সমস্যা ফাইন্ড আউট করে সলিউশনও ফাইন্ড আউট করে। ওকে, আর যারা সমস্যা ফাইন্ড আউট করে না বা যারা হচ্ছে সলিউশন ফাইন্ড আউট করে না, তারা হয়তো এজ ইউজুয়াল নর্মাল কথাবার্তা লিখবে। ওকে, কোশ্চেন নম্বর 10 গেল। এবার আসি কোশ্চেন নম্বর 11। এখনকার ছেলে মেয়েদের অবাধ মেলামেশা সম্পর্কে তোমার ধারণা কি? বা আমার ধারণা হলো ড্যাশ। এখন দেখো ওয়ার্ডটা হচ্ছে অবাধ মেলামেশা, দ্যাট মিনস মানে বাইন্ডিং ছাড়া মেলামেশা, যা ইচ্ছা তাই করা। তাই হয়তো তোমরা বুঝতে পারছো আসলে আমি কি মিন করতেছি। তো এই যে ছেলে মেয়েদের মধ্যে হয়তো আমার একটা ফ্রেন্ডশিপ থাকতে পারে, অ্যাকর্ডিং টু ইসলাম এই ফ্রি মিক্সিং জিনিসটাও আসলে জায়েজ না, রাইট? বাট বর্তমান সমাজের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে ছেলে মেয়েরা পড়াশোনার খাতিরে বা পড়াশোনার ক্ষেত্রে গিয়ে আসলে একসাথে মিক্স হয়ে যাচ্ছে। তো মিক্স হওয়ার পরে আবার সেখান থেকে এটাকে আবার মানে এই জিনিসটা আবার কনভার্ট করেছে কিসে? অবাধ মেলামেশায়। তো এই যে যে অবাধ মেলামেশাটা বর্তমান ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে, এটা সম্পর্কে তোমার ধারণা কি? তুমি কি এটা পজিটিভলি নিচ্ছ নাকি নেগেটিভলি নিচ্ছ? বা সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে মিশতে পারে, এবং মিশলে আসলে তাদের আহ তাদের লিমিট আসলে কতটুকু হইতে পারে, এবং এর ফলে এটার ভালো দিক খারাপ দিক এগুলো সম্পর্কে তোমাকে এখানে জানাইতে হবে। যাই হোক, এটা স্বচ্ছ তোমার সম্পূর্ণ নিজস্ব ধারণা তোমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, দেন আপনার কোশ্চেন নম্বর 12 কি আছে, আমার জীবনে না বলা কথা। তোমার জীবনে কোনোটা না বলা কথা তোমাকে লিখতে হবে, যে কথাটা আসলে তুমি কেউ কে বলতে পারো নাই কখনো। আচ্ছা, এরপরে কি আছে, তোমার জীবনের লক্ষ্যগুলো হলো, তোমার জীবনের আসলে লক্ষ্য এইম কি জীবনের। মাইন্ড এই কথাটা কিন্তু বলছে জীবনের, জীবনের লক্ষ্য। এখন জীবন কিন্তু তোমার এই বয়সে শেষ না, জীবন শেষ হবে হচ্ছে তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার জীবন। তো তোমার এই পুরা জীবনে তোমার আসলে একটা এন্ড অফ দ্য ডে তোমার এইমটা কি তারা সেটা জানতে চাচ্ছে তোমার কাছ থেকে। এখানেই তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করো, তোমরা বর্তমান সময়ে তোমাদের যে লক্ষ্য তোমরা সেটা এখানে মেনশন করো, বাট এখানে সবসময় উচিত হচ্ছে জীবনের আসলে আলটিমেট এইমটা কি আমার পুরো জীবনের। ঠিক আছে? এর পরের কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং, তোমার জীবনের স্বপ্নগুলো কি।
ড্রিম। ওকে, তোমার জীবনের স্বপ্ন। দেখো, এটা জীবনের লক্ষ্য, এটা জীবনের স্বপ্ন, দিস আর নট সেম। লক্ষ্য হচ্ছে আমরা জীবনে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কোথায় পৌঁছাতে চাই বা আসলে লাইফের মিনিংটা কি হবে, সেটা হচ্ছে জীবনের লক্ষ্য। আর জীবনের স্বপ্ন হচ্ছে আমি জীবনে যাই করি না কেন আমার কিছু ড্রিম থাকে না, যে আমি এটা চাই ওইটা চাই, আমার লাইফ এরকম হলে সুন্দর হবে। এই ধরনের যে বিষয়গুলো, এটা কোনো প্রফেশন না, জীবনের স্বপ্ন কখনো কোনো প্রফেশন না। জীবনের স্বপ্ন হচ্ছে তোমার জীবনের বিভিন্ন শখ আহ্লাদ যেগুলো আছে এইগুলা। আর জীবনের এই যে প্রফেশন রিলেটেড বিষয়গুলো হয়তো লক্ষ্যের মধ্যে আসতে পারে। ওকে, তোমাকে এটা মেনশন করতে হবে। দেন আফটার কি আছে, বিপরীত লিঙ্গের প্রতি তোমার মতামত কি। কারণ যেহেতু তোমরা আইসিবিতে ছেলে মেয়ে সংগ্রহের ক্যান্ডিডেট থাকবা, সেহেতু তোমার অপোজিট জেন্ডার সম্পর্কে তোমার মতামত থেকে সেটা তোমাকে আসলে এখানে লিখতে হবে। তাদের ভূমিকা, তাদেরকে তুমি কিভাবে নিচ্ছ, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলো আসলে কিভাবে মিটিগেট করা যায়, হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট ফর দ্যাট, বা তোমার একটা আসলে চিন্তা ভাবনা কি, তোমাকে সেটা এখানে লিখতে হবে। দেন আফটার কি আছে, তোমার জীবনের কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চারাস কোনো এক্সপেরিয়েন্স তোমার লাইফে আছে কিনা। রিপিট, অ্যাডভেঞ্চারাস এক্সপেরিয়েন্স, মানে অ্যাডভেঞ্চার বলে তোমরা কি বুঝো সেটা তোমরা জানো। মানে অ্যাডভেঞ্চার মানে হচ্ছে যেখানে অনেক থ্রিল থাকবে, একটা টান টান উত্তেজনা থাকবে, হ্যাঁ, একটু ভয় থাকবে, রিস্ক থাকবে, এরকম কোন একটা লাইফের কোন একটা এক্সপেরিয়েন্স যেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। দেন আফটার কি আছে, সোশ্যাল মিডিয়ার সাথে তোমার সম্পৃক্ততা, লাইক ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে তোমার সম্পৃক্ততা কতটুকু। কারণ বর্তমান সময়ে আসলে সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফের একটা পার্ট এন্ড পার্সেল হয়ে গিয়েছে, রাইট? সো এটা হওয়ার কারণে যেটা হয়েছে যে সবাই যেহেতু এখানে কানেক্টেড, সো এই জায়গাটায় আসলে মানে এই প্ল্যাটফর্ম গুলো তোমার লাইফে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে এবং তোমার এটার সাথে আসলে কানেক্টিভিটি কতটুকু, সেটা তোমাকে এখানে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমার মতামত বা অভিমত কি। বর্তমান সমাজ ব্যবস্থা, তোমাকে বিষয়টা বুঝতে হবে। পুরো একটা সোসাইটির যে সিস্টেম, এই সিস্টেমে এই সিস্টেম সম্পর্কে তোমার মতামত কি, এখানে কোনটা ভালো কোনটা খারাপ, তোমাকে এটা চোখে আঙুল দিয়ে দেখা দিতে হবে। এখানে যে শুধু ভালো দিক বা শুধু খারাপ দিক দেখাবো বিষয়টা এমন না। বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের টোটাল সমাজের মধ্যে আসলে কি হচ্ছে না হচ্ছে, এটার আসলে কোনটা ভালো কোনটা খারাপ, সেগুলোর ইম্প্যাক্ট কি, সেগুলো তোমাকে এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন আফটার কি আছে, দেখো পরিবারের সিদ্ধান্তে আমার অবদান বা গুরুত্ব। যেহেতু তুমি তোমার পরিবারের একজন সদস্য, সুতরাং পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে তোমার অবদান বা গুরুত্ব কতটুকু, সেটা তোমাকে এখানে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, দেন আফটার হচ্ছে তোমার কোনো দুরারোগ্য বা জটিল রোগ ছিল বা আছে কিনা। তাই তোমার কোনো সিভিয়ার কোনো ডিজিজ ছিল বা আছে কিনা, থাকলে তুমি সেটা সম্পর্কে ডিটেলস লিখবা। যদি না থেকে থাকে ইন দ্যাট কেস তুমি নরমালি জাস্ট লিখে দিলা যে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা ছিল না বা নেই। আচ্ছা, দেন আফটার কি আছে, জন্মভূমির প্রতি তোমার ভাবনাগুলো কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য মাদারল্যান্ড, ইউ ওয়ান্ট টু জয়েন মিলিটারি এন্ড মিলিটারি অলওয়েজ ওয়ার্কস ফর দ্য মাদারল্যান্ড। সো তোমার মাদারল্যান্ডের প্রতি তোমার আসলে ভাবনাগুলো কি কি, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। ইউ আর গোয়িং টু আইএসএসবি টু বিকাম এ মিলিটারি অফিসার, রাইট? মানে তুমি মিলিটারি অফিসার হইতে চাও, এটার জন্য চান্স পেতে তুমি যাচ্ছ আইএসএসবি কে। মিলিটারি কাজ করে মাদারল্যান্ড নিয়ে এন্ড ইটস পিপল। এখন তুমি যেখানে আসতে যাচ্ছ সেখানে তোমার কাজ হচ্ছে দেশকে নিয়ে কাজ করা। এই দেশের প্রতি তোমার আসলে কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা তোমার কোনো প্ল্যানিং আছে কিনা, এই দেশটাকে তুমি কিভাবে নিচ্ছ। এন্ড দেন আফটার এই দেশের প্রতি তোমার আসলে তোমার মাইন্ড থেকে আসলে কি কি মানে দায়িত্ব কর্তব্য আসে, মানে চলে আসে, আছে তোমার মাইন্ডের মধ্যে, তোমাকে এগুলো সেখানে মানে ওখানে এগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে। ওকে, দেন আফটার কি আছে, মাদক দ্রব্যের সাথে তোমার নিজের নিজের সম্পৃক্ততা, তুমি এর সাথে কানেক্টেড কিনা কোনোভাবে। যদি থাকো, লাইক খুব নর্মাল বিষয় হচ্ছে স্মোকিং, এবং সেটা মেনশন করতে হবে তুমি সেটা কেন নিচ্ছ বা তুমি সেটা কেন খাচ্ছ এবং তুমি এটার সাথে কিভাবে জড়িয়েছো, বা তুমি এখান থেকে বের হতে চাও কিনা, তোমার কাছে এটা কি মনে হয়, এটা ভালো না খারাপ। বা এর পাশাপাশি তুমি যদি আরো অন্য কোনো কিছুর সাথে তুমি যদি কানেক্টেড থেকে থাকো, সেগুলো তুমি কেন নিচ্ছ, কবে থেকে নিচ্ছ, এবং এটা আসলে কারণটা কি এটা নেওয়ার পিছনে। হ্যাঁ, বা তুমি সেখান থেকে বের হয়ে আসতে চাও কিনা। আর যদি নাকি কোনো কিছুর সাথে যদি না থাকে, কোনো ধরনের মাদক দ্রব্যের সাথে তোমার যদি কোনো কানেক্টিভিটি না থেকে থাকে, ইন দ্যাট কেস তুমি আসলে সরাসরি বলা যায় আমার কোনো সম্পৃক্ততা নেই, তবে সোসাইটিতে এখন যেটা হচ্ছে সেটা সম্পর্কে তুমি এখানে ক্রিটিসাইজ করো, যে আসলে এই জিনিসটা যুব সমাজের জন্য বিশেষ করে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে উই ওয়ান্ট টু বি দ্য লিডার, উই ওয়ান্ট টু বি দ্য লিডার। আচ্ছা, এবং লিডার লিডার হচ্ছে লিডার কাজ করবে একটা দেশের ইয়ুথকে নিয়ে, ইয়ং জেনারেশনকে নিয়ে।
সো ইয়ং জেনারেশনটা হচ্ছে একটা দেশের মূল চালিকা শক্তি। সো তারাই এখন এটার সাথে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হচ্ছে এই মাদকের সাথে সবাই হইতেছে অনেক বেশি কানেক্টেড হয়ে গেছে। সো এটার যে ব্যাড ইম্প্যাক্টটা একটা দেশকে কিভাবে ক্ষতি করতে পারে, সেখান থেকে আসলে কিভাবে বাঁচানো যায়, যুব সমাজকে ব্যক্তিগতভাবে কিভাবে বাঁচানো যায় এবং দেশটাকে কিভাবে বাঁচানো যায়, ইউ হ্যাভ টু শো দ্যাট প্ল্যান হিয়ার। ওকে, আচ্ছা, দেন আফটার নেক্সট কোশ্চেন হচ্ছে তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে। এটা খুবই মজার একটা কোশ্চেন। দেখ, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে বিভিন্ন অ্যাসপেক্টে। যেহেতু তুমি একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হিসেবে তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, মানে এখন পর্যন্ত তোমরা সবাই স্টুডেন্ট, রাইট? দেন আফটার বিসাইড দিস থিং তোমার বিভিন্ন দায়িত্বের জায়গা রয়েছে, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। সেই সকল জায়গায় আসলে তুমি কতটুকু অ্যাডভান্স হয়েছো। বিসাইড দিস থিং তুমি লাইফে ভালো কিছু করতে চাও, তো তুমি যেহেতু লাইফে ভালো কিছু করতে চাও, সেই অনুযায়ী আসলে তুমি নিজেকে কতটুকু এগিয়ে নিতে পেরেছো, তুমি কি কি শিখেছো, কি কি শিখতেছো, তোমার কি কি প্ল্যান আছে না আছে, তুমি আসলে কি কি শিখে নিজেকে কোথায় নিয়ে যেতে চাও এট দ্য এন্ড অফ দ্য ডে, তোমাকে এই প্ল্যানিং গুলো এখানে দেখাইতে হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের এই মাই লাইফ টেস্টের সমস্ত কোশ্চেন। ওকে, এখন সো তোমরা সব কোশ্চেন গুলো দেখে বুঝতে পেরেছো যে এখানে সমস্ত কোশ্চেন গুলো কিন্তু সবগুলাই তোমাকে কেন্দ্র করে, তোমার আইডিওলজি, তোমার থটস, তোমার ফিলোসফিকে কেন্দ্র করে বিভিন্ন অ্যাসপেক্টে তোমার মতামত চাওয়া হয়েছে এবং তোমার লাইফের একটা মানে গ্রোথ কার্ভ তারা দেখতে চেয়েছে, মানে কখন তোমার সাথে কি হয়েছে না হয়েছে এবং সেটার ইম্প্যাক্ট তোমার উপর কতটুকু। সেই হচ্ছে টোটাল টেস্ট। সুতরাং এই টেস্টে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে তোমাকে অবশ্যই তোমার লাইফ সম্পর্কে ভালোভাবে ডিসক্রাইব করা শিখতে হবে, তোমাকে নিজের লাইফ সম্পর্কে খুব ভালোভাবে ডিসক্রাইব করা শিখতে হবে, ঠিক আছে? এবং সেটা খুব ভালো ভাষায় তোমাকে লিখতে হবে, সুন্দর হবে। তো চলো এবার আমরা একটা করে দেখি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার জন্ম। এই কোশ্চেনটাতে আসলে তোমরা কি কি মেনশন করবা খেয়াল করে দেখো। তোমার জন্ম যেদিন হয়েছিল তোমরা সেই তারিখটা এখানে লিখে দিবে এবং সময়টা লিখে দিবা। আচ্ছা, দিন আপনার জন্মের সময় তুমি যে পরিবেশের কথা শুনেছো তোমার বাবা মার কাছ থেকে, তাহলে এখন খেয়াল করে দেখো, জন্ম সাধারণত হয় আমাদের হসপিটালে, হয় অনেক সময় দাদু বাড়িতে বা নানু বাড়িতে বা আমাদের নিজেদের বাসায় হয়ে থাকে, রাইট? সাধারণত একটা মানুষের জন্ম এই জায়গাগুলোতেই হয়। সো তুমি এখানে মেনশন করছো তোমার জন্মটা কোথায় হয়েছিল, ঠিক আছে? হসপিটালে নাকি কারো বাড়িতে, দাদু বাড়ি নাকি নানু বাড়ি নাকি তোমাদের বাসায়, এবং সেটা কোথায়, বাসার অ্যাড্রেস সেটা দিবা। দেন আফটার তুমি যখন জন্মগ্রহণ করলা সেখানে তো অবশ্যই তোমার মা ছিল, কারণ তোমার মা ছাড়া তো তুমি জন্মগ্রহণ করতে পারতা না। আচ্ছা, তোমার মা এর পাশাপাশি আর কে কে সেখানে ছিল তাদের কথা এখানে মেনশন করতে হবে। এন্ড দেন আফটার তুমি জন্মগ্রহণ করার পরে তোমার ফ্যামিলি মেম্বাররা আসলে সেই বিষয়টাকে কিভাবে নিয়েছে। লাইক অনেক ফ্যামিলি আছে যে হয়তো বাচ্চা হয়েছে তারা খুশি হয় না, এরকম থাকে না অনেক সময়, এরকম হলে তোমাকে সেটাও লিখতে হবে। আর যদি এরকমটা না হয়, ইন দ্যাট কেস আচ্ছা সবাই খুশি হয়েছে, দাদু নানু সবাই খুশি, সবাই আসছে দেখতে, সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, এই যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, এই বিষয়টা তোমাকে একটু সুন্দরভাবে ডিসক্রাইব করতে হবে। আরেকটা জিনিস, বিশেষ করে তোমরা যারা মুসলিম, তোমাদের জন্য হচ্ছে তুমি জন্মগ্রহণ করার পরে কে আজান দিয়েছিল। বাচ্চাদের কানের কাছে আজান দেওয়া হয় না, আজানটা কে দিয়েছিল সেটা এখানে লিখতে হবে। দ্যাট মিনস তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইলা সেই সময় তোমাকে কেন্দ্র করে তোমার টোটাল ফ্যামিলি মেম্বার্স আসলে কতটা তারা এনজয় করেছে বা তারা আসলে জিনিসটা কিভাবে নিছে, সেই বিষয়টা এখান থেকে বোঝা যাচ্ছে। দ্যাট মিনস তোমার জন্মটা তাদের কাছে আসলে মানে তাদের কাছে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আমরা এই পয়েন্টগুলো সেখানে লিখে দেবো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো এটা হচ্ছে একটা লিগাল পেজ, মূলত এই পেজের ভিতরে এই সমস্ত কোশ্চেন গুলা লেখা থাকবে। ধরো এখানে একটা কোশ্চেন লেখা, এখানে একটা কোশ্চেন লেখা, এখানে একটা কোশ্চেন লেখা, হ্যাঁ? মানে সাধারণত একটা পেজে 4 থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকে একটা বড় পেজে, এবং একটা কোশ্চেন দেওয়ার পরে মাঝখানে গ্যাপ দেওয়া থাকে। সুতরাং ওই গ্যাপের মধ্যে তোমাকে জিনিসটা লিখে শেষ করতে হবে, এবং এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আসলে তোমাকে প্যারা আকারে লিখতে হবে, এখানে পয়েন্ট পয়েন্ট করে লেখার মতো কিছু নাই। যেমনটা আমরা দেখেছিলাম আমাদের সেলফ ডিসক্রিপশনের মধ্যে, ওখানে আমি চাইলে পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারতাম, বাট এইখানে এমনটা না, এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে প্যারা আকারে, ঠিক আছে? আবার মাথায় রাখতে হবে তোমাকে এখানে 20 থেকে 23টা প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্নগুলোর জন্য তোমাকে সময় দিচ্ছে 40 মিনিট বা 45 মিনিট। সুতরাং এই সময়ের মধ্যে আমাকে সমস্ত প্রশ্ন এখানে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু এমন না যে আমি কোনোটা অ্যান্সার করবো না, এমনটা না, তোমাকে আসলে এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এই পয়েন্টগুলো মাথায় রেখে তুমি এগুলো অ্যান্সার করার ট্রাই করবা, তুমি তোমার যে উত্তরটাকে সাজাবা। এবং মনে রাখতে হবে সবচেয়ে বেস্ট ভাষায় তুমি এগুলা মানে তুমি এগুলো লিখবা বা তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবা। খুব নর্মাল ল্যাঙ্গুয়েজে কখনো নিজেকে রিপ্রেজেন্ট করতে যাবা না, বিকজ ইউ ওয়ান্ট টু বি এ লিডার। এবং মনে রাখবা এই যে মানে যে পার্টটা যেটা তুমি লিখতেছো এটা কিন্তু আজীবন থেকে যাবে। তুমি যদি চান্স পাও এই ডোসিয়ার মানে তোমার ডোসিয়ারের ভিতরে জিনিসটা আজীবন থেকে যাবে।
ইভেন তো ধরো তুমি আর্মি চিফ হয়ে তুমি যদি রিটায়ারমেন্টও চলে যাও তোমার শেষ বয়সে, তারপরেও এই ফাইলটা থেকে যাবে। যদি কখনো প্রয়োজন পড়ে তখন কিন্তু তারা এগুলো কিন্তু টেনে দেখবে। ঠিক আছে, সুতরাং তুমি অবশ্যই এখানে নিজেকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা। ওকে, হোয়াট এভার ইজ ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, নো প্রবলেম, বাট তুমি তোমার নিজের লাইফটাকে বা তোমার সবকিছুকে খুব সুন্দরভাবে এখানে দেখানোর ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা। দেন আফটার নেক্সট কোশ্চেন হচ্ছে, জন্মের পর প্রথম যে ঘটনাটি, মানে শৈশবের প্রথম যে ঘটনাটি তোমার স্মৃতিতে আছে। তো এখন দেখো, শৈশবের স্মৃতিগুলো সাধারণত আমাদের 2 বছর বয়স থেকে শুরু করে 4 বছর বয়স, এই সময়ের মধ্যে বিভিন্ন ঘটনা থাকে। তোমরা ট্রাই করবা এই সময়ের মধ্যকার তোমার কোন ঘটনাটা মনে আছে তুমি সেটা লিখবে, এবং এখানে তখন তোমার বয়স কত ছিল সেটাকে মেনশন করবা। দেন আফটার ঘটনাটি হলো, এরপরে তুমি এখানে তুমি তোমার ঘটনাটা লিখবা, তোমার লাইফের কোন ইনসিডেন্টটা মনে আছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, বাট তোমাকে সেটা সুন্দর মতো গোছায় অল্প জায়গার মধ্যে লিখে দিতে হবে। ঠিক আছে, এবং ঘটনাটা ডিটেলস লিখবা। আচ্ছা, দেন আফটার আমরা নেক্সট কোশ্চেনে যাই, আমার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল। এই জিনিসটা এখন খেয়াল করে দেখো, স্কুল জীবনের অভিজ্ঞতাটা, তুমি প্রথম যেদিন স্কুলে গেছো এখানে তোমাকে কি কি মেনশন করতে হবে। এট ফার্স্ট তোমাকে মেনশন করতে হবে আসলে তুমি কোন স্কুলে গিয়েছিলে, সেই স্কুলের নামটা কি ছিল, সেটা কোথায় অবস্থিত, এটাকে তুমি বলবা। দেন আফটার, এই যে আমরা স্কুলে যাচ্ছি এখানে কিন্তু আসলে অনেকগুলো মজার বিষয় থাকে। যেমন ধর আমি যদি আমার নিজের কথা বলি, আমি খুবই এক্সাইটেড ছিলাম আগের দিন থেকে বা আগের কয়েকদিন থেকে, কারণ আমি হচ্ছে যেদিন স্কুলে গিয়েছি তার কয়েকদিন আগে গিয়ে ভর্তি হয়েছি। এখন ভর্তি হওয়ার পরে আমার মাথার মধ্যে ঘুরতেছে আমার তো নতুন ড্রেস, নতুন ব্যাগ, নতুন বই, এবং নতুন বইয়ের একটা সুন্দর স্মেল থাকে, একটা গন্ধ থাকে। হ্যাঁ, তো আমি এগুলো নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল আসলে আমি কখন স্কুলে যাবো, কখন স্কুলে যাবো। এরকম ধরনের যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আগে লিখবা। ঠিক আছে, ফার্স্টে তুমি তোমার স্কুলের নামটা লিখবা। দেন আফটার তুমি এই যে ভর্তি হইছো, দেন আফটার তোমার মধ্যে এই ধরনের একটা কাজ করতেছে যে আমি কখন যাবো কখন যাবো, বা অনেকে আছে এটা ফিলই করে না, অসুবিধা নাই, তুমি এটা লিখে দিবা আসলে তখন আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দেন আফটার, তুমি যেদিন প্রথম স্কুলে যাচ্ছ এবার তুমি সেই দিনের ঘটনাটা লেখো, যে সেই দিন তুমি হইতেছে সকালবেলা উঠে কি করছো, দেন আফটার কিভাবে রেডি হইছো, তোমাকে সাথে কে নিয়ে গেছে। ঠিক আছে, দেন আফটার যাওয়ার পরে তুমি ক্লাসে গেলা, ক্লাসে গিয়ে কি হয়েছিল, তুমি কান্নাকাটি করছিলা কিনা, বা তুমি নাকি হচ্ছে তুমি গিয়ে সবার সাথে মিশে গেছো। হ্যাঁ, মানে তোমার কাছে অনেক ভালো লাগছে, বা বা অনেক সময় এরকম হইতে পারে, ম্যাক্সিমাম যেটা হয় যে আসলে গিয়ে কান্নাকাটি করে, তখন আব্বু আম্মুর সাথে থাকে, তারা গিয়ে আবার নিয়ে আসে, আবার তারা ক্লাসে বসিয়ে দেয়, তারা বসে থেকে জানলা দিয়ে দেখে। এই যে যে ফার্স্ট ডে এক্সপেরিয়েন্সটা, এটাকে তোমাকে খুব সুন্দরভাবে দেখাইতে হবে। মনে রাখবে একটা জিনিস, এই মাই লাইফে যতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা সবসময় ট্রাই করবা নিজের লাইফটাকে খুব ইন্টারেস্টিং করে দেখানোর জন্য। লাইক আমরা বিভিন্ন মানুষের জীবনী পড়ি না, জীবনী যখন আমরা পড়ি আমরা কিন্তু তাদের বিভিন্ন লাইফের বিভিন্ন ফেজ, তাদের সঙ্গে যখন লেখা হয় দেখবো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং করে লেখা হয়। মানে ইট ক্যান বি গুড অর ব্যাড হোয়াট এভার, বাট সেটা খুব ইন্টারেস্টিং করে কিন্তু লেখা হয়। তো তোমরাও এই সেম কাজটা করবা। ঠিক আছে, সো দ্যাট তোমার সাইকোলজিস্ট যখন এটা পড়তেছেন উনি যেন তোমার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পায়, আচ্ছা এই মানে এই ক্যান্ডিডেটটা লাইফটা তো অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক মজার ছিল, এভাবে দেখানোর ট্রাই করবা। কারণ এই জিনিসটা কিন্তু আজীবন থেকে যাবে। সুতরাং এখানে তুমি মানে বাজেভাবে নিজেকে দেখায় না, তার সময় পজিটিভলি এন্ড সুন্দরভাবে নিজের লাইফটা দেখানোর ট্রাই করো। ঠিক আছে, আচ্ছা এটা গেল কি তোমার স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা। এরপরে আসো, আমি যখন শৈশব থেকে যখন কৈশোরে পা দিলাম, দ্যাট মিনস এখানে তোমাকে আবার মেনশন করতে হবে যে সেটা কত বছর বয়স ছিল, কত বছর বয়স। তখন আমার মানে কোশ্চেনটা কি, আমি যখন কৈশোরে পা দিলাম মানে শৈশব থেকে যখন কৈশোরে পা দিলাম তখন আমার ভাবনাগুলো ছিল এমন। এট ফার্স্ট তুমি লেখো তখন তোমার বয়স কত ছিল, এখন তো মানে এখন আসলে এই বয়সে বয়স কত থাকে, ক্লাস 5 থেকে তুমি যখন ক্লাস 6-এ উঠছো এটা হচ্ছে শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার বয়স। তাহলে ক্লাস 6-এ আমাদের বয়স কত থাকে, বললাম 6 করি 12 বছর বয়স বা 13 বছর বয়স। এই 12-13 বছর বয়সে 12-13 বছর বয়সে আসলে আমাদের ভাবনাগুলো কেমন থাকে, সাধারণত এই সময় একটা মানুষের ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ হওয়া শুরু করে, ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ বোথ। ঠিক আছে, খেয়াল করে দেখো, তুমি যখন প্রাইমারি স্কুলে ছিলা ক্লাস 5-এ তুমি ছিলে একদম সিনিয়র মোস্ট, আর তুমি যখন হাই স্কুলে আসো তখন ক্লাস 6-এ ইউ আর দ্য জুনিয়র মোস্ট। তো এই যে সিনিয়র মোস্ট হওয়ার পরে যখন তুমি আবার স্কুলে মানে তুমি যখন আবার হাই স্কুলে গেলে এখন তুমি জুনিয়র মোস্ট, বাট এই সময় তুমি কিন্তু একবার সিনিয়র হওয়ার একটা ফিল কিন্তু পেয়ে গেছো। তো যার ফলে কি হয়, সাধারণত আমি যদি নর্মালি যদি বলি যে স্ট্যান্ডার্ড এটা যদি বলি, সাধারণত এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে কাইন্ড অফ হচ্ছে একটা হিরোইক ক্যারেক্টার চলে আসে এট ফার্স্ট। কেন, কজ আমি সিনিয়র মোস্ট ছিলাম এখন তো আমি সিনিয়র, এরকম একটা ভাব চলে আসে, রাইট। তারপরে ধরো এই সময় তোমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিউরিসিটি কাজ করে, জানার আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, এটা হইতে পারে ধরো বিভিন্ন প্রফেশন নিয়ে,
দেন আফটার হচ্ছে লাইফে কি হবো না হবো এরকম কিছু বিষয় নিয়ে। এরপরে হইতে পারে নিজের ফিজিক্যাল গ্রোথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, কারণ এই বয়সটাতে কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জ হয় মানুষের। তো এই সময় কিন্তু আস্তে আস্তে মানুষজন এই বয়স থেকে কিন্তু আসলে মানুষজন সেক্সুয়াল বিভিন্ন বিষয় সম্পর্কে তার মধ্যে একটা আগ্রহ ক্রিয়েট হয়। এটা কিন্তু নেগেটিভলি নেওয়ার মতো কিছু না, বা এটা কিন্তু কোনো ট্যাবু না, দিস ইজ দ্য ট্রুথ। সো তোমাকে এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে মেনশন করতে হবে। এই সময় তোমার নিজেকে মনে হবে যে আমি তো এখন বড় ভাই, আমি এখন বড় হয়ে গেছি, বা আমি এখন সিনিয়র আপু। হ্যাঁ, এখন আমি চাইলে আগে আগে স্কুলে যেতে পারবো, এখন আমি চাইলে আগে আগে একটা কাজ করতে পারবো, এখন তো আমার নিজেকে হিরো মনে হয়। হ্যাঁ, দেন আফটার সবাই এই বয়স থেকে নিজেকে একটু সাজানো গোছানো ভাবে রাখতে পছন্দ করে। দেন আফটার সব কাজ নিজে নিজে করতে চায়। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু সাধারণত এই বয়সে আসে। দেন আফটার অনেক সময় এমন হয় এই বয়স থেকে সাধারণত কেউকে দেখলে অনেক ভালো লাগা শুরু করে। হ্যাঁ, লাইক ক্লাসমেট বা সিনিয়র আপু অনেক সময় থাকলে ভালো লাগা শুরু করে, তখন মনে হয় আমি তখন প্রেম করতে পারবো। এরকম কিছু বিষয় কিন্তু থাকে। হয়তো এইভাবে জিনিসটাকে লেখা যাবে না, তুমি জিনিসটাকে খুব সুন্দর ভাষা তোমাকে গুছাই লিখতে হবে, বাট এখানে তুমি হচ্ছে এই ধরনের ইনফরমেশন দেওয়ার ট্রাই করবা যেটা আসলে তোমার লাইফে হয়েছে। দেখো আমি কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে অনেকগুলো বিষয় এখানে বললাম যে আসলে এই বয়সে কি হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার স্টাডি অনুযায়ী। আমি যেহেতু অনেকদিন ধরে ক্যান্ডিডেটদের নিয়ে কাজ করতেছি, so আমি বিভিন্ন জনের বিভিন্ন ইয়া পড়েছি। এবং ম্যাক্সিমাম টাইমে সবাই খুব নর্মাল কথাবার্তা লেখে, যখন ওদেরকে যখন বুঝাই বলি দেন আপনার দেখা যায় ওরা তখন এই ধরনের কথাবার্তা গুলো বলে। তো মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা গুলো পেয়েছি বিধায় আমি তোমাদেরকে এগুলো বললাম। এখন তুমি চিন্তা করো যে আসলে তুমি যখন ক্লাস 5 থেকে যখন ক্লাস 6 এ উঠছো, তখন আসলে তোমার মাইন্ডের মধ্যে কি কি চেঞ্জ আসছে, তখন তুমি কি করতে চাইতা, তখন তোমার কি হইতে মনে চাইতো, তখন তোমার চিন্তা মানে তখন তোমার চিন্তা ভাবনার মধ্যে কি কি চেঞ্জ আসছে। হ্যাঁ, তুমি কিভাবে জিনিসগুলোকে চিন্তা করতা। এই যে যে বিষয়গুলা, এইগুলাকে তুমি এখানে সুন্দরভাবে গুছায় লেখো। রিমেম্বার ওয়ান থিং, যে কথাগুলো কিন্তু গুছিয়ে লিখতে হবে, এলোমেলো ভাবে লিখলে হবে না। এলোমেলো ভাবে তুমি যদি জিনিসটাকে লেখো তাহলে এটা পড়তেও ভালো শোনায় না, বা আসলে এটা একটা পারফেক্ট মিনিংও ক্রিয়েট করে না। যেটা সবসময় গোছায় লিখবা। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি নেক্সট কোশ্চেনটাতে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার স্কুল জীবনের অভিজ্ঞতা এরকম। এখন দেখো, তোমার পরে স্কুল জীবন আপ টু ক্লাস 10। তো ক্লাস 10 পর্যন্ত তুমি যে পড়াশোনা করেছো, তোমরা অনেকে একই স্কুল কলেজে মানে একই স্কুলে পড়েছো, বা অনেকে মাল্টিপল স্কুলে পড়েছো। হ্যাঁ, তো এই যে পুরো স্কুল জীবনে তোমার সাথে আসলে কারা ছিল? ছিল তোমার স্পেসিফিক ফ্রেন্ডস এন্ড হচ্ছে টিচার্স, রাইট? এখন দেখো, এই জায়গাটায় তুমি কিন্তু এরকম বিভিন্ন ধরনের টিচার এবং ফ্রেন্ডস পেয়েছো। সো তুমি এখানে দেখো যে আসলে তোমার স্কুল লাইফ কতটা ইন্টারেস্টিং ছিল, এবং এই ফ্রেন্ডস এবং টিচারদের সাথে তোমার কানেক্টিভিটি, তারা তোমার লাইফে আসলে কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। হ্যাঁ, এই বিষয়গুলো তুমি এখানে লেখো। রিমেম্বার ওয়ান থিং, কখনো কোথাও কেউ ব্লেম করবে না, কখনো কেউ ব্লেম দিতে যাবে না। ঠিক আছে, সবসময় সবাইকে পজিটিভলি দেখার ট্রাই করো। সো তোমার পুরো স্কুল জীবনে হাউ ওয়াজ দ্য এনভায়রনমেন্ট, তুমি আসলে কি শিখছো না শিখছো, তোমার লাইফে আসলে স্কুলের ইম্পর্টেন্সটা কতটুকু ছিল, মোর ওভার স্কুলে থাকা তোমার টিচারদের ইম্পর্টেন্স তোমার লাইফে কতটুকু, তুমি আসলে সেখান থেকে কি শিখতে পারছো না পারছো, তাদের কথা তোমার অনেক মনে আছে, কেন মনে আছে। দেন ফ্রেন্ডদের কথাগুলো তুমি এখানে লেখো, যেখানে তুমি অনেক বন্ধু বান্ধব পেয়েছো, রাইট? দেন আফটার তাদের একটা ইম্প্যাক্ট তোমার উপরে আছে, তুমি সেটাকে এনজয় করো কিনা, বা তুমি সেটাকে মনে রাখছো কিনা, বা থাকলে কোন কোন বিষয়গুলো মনে আছে। এই ধরনের বিষয়গুলো তুমি এখানে লেখে তুমি তোমার পুরো স্কুল জীবনের যে এক্সপিরিয়েন্সটা, ওই স্কুল লাইফের এক্সপিরিয়েন্সটাকে তুমি এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করো। ঠিক আছে, যেটা আসলে তোমার সম্পর্কে একটা ভালো একটা পজিটিভ ভাইব বা ইমপ্রেশন ক্রিয়েট করবে। ওকে, দেন আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে সমাগমন অনুষ্ঠানে বা মঞ্চে বক্তৃতা দিতে কেমন লাগে। এখন দেখো, সমাগমন অনুষ্ঠানে বা মঞ্চে এটা বলতে বোঝানো হচ্ছে মূলত যে মানুষের সামনে গিয়ে কথা বলতে। এখন এটা বলতে আমরা ম্যাক্সিমাম টাইমে বুঝি যে যারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্করিং করে সামনে গিয়ে কথা বলে, বিষয়টা এরকম, বাট আসলে শুধু এটা না। এখানে এরকম আছে যে ধরো তুমি ক্লাসের সামনে গিয়ে হয়তো একদিন তোর একটা প্যারাগ্রাফ সবার সামনে গিয়ে বলছো, বা তুমি হয়তো কোনোদিন বই রিডিং করছো, তুমি হয়তো সামনে গিয়ে একটা গান শুনিয়েছো কোনো একদিন, বা কোনো একটা গল্প শুনিয়েছো, যেটা কিন্তু টিচাররা করে স্কুল লাইফে, রাইট? বা কলেজ লাইফে অনেক সময় এটা হয়। বা অনেক সময় তোমরা অ্যাসেম্বলিতে সামনে গিয়ে দাঁড়াও, বা সামনে গিয়ে হয়তো সবার মানে সবার উদ্দেশ্যে তুমি কিছু কথা বলছো, বা ধরো তুমি অ্যাসেম্বলিতে তোমার হাউসের হেড, তুমি সামনে গিয়ে দাঁড়ায় আছো। তো তুমি হইতেছে সবাইকে অর্ডার করতেছো এইভাবে তোমরা সোজা হয়ে দাঁড়াও, এটা এটা হোক। এই যে তুমি তো সামনে তো গেছো, তো তোমাকে এখানে মূলত মেনশন করতে হবে যে প্রথম যখন সামনে গিয়েছিলে তখন তোমার ফিলিংসটা কেমন ছিল, তখন তোমার কেমন লাগতেছিল। মোস্ট অফ দ্য কেস আসলে সবাই খুব নার্ভাস ফিল করে, মানে ফার্স্ট অফ অল যাইতে একটু ইতস্ততা বোধ করে, দেন আফটার হইতেছে নার্ভাস ফিল করে। ফার্স্টে যাইতে কি হয়, একটু এম্বারেসিং ফিল হয়, এন্ড দেন আফটার নার্ভাস ফিল হয়, রাইট? বাট সেখানে যাওয়ার পর ঠেলা হই মানে ঠেকা হইলেও হইতেছে তোমাকে একটা কিছু করতে হয়েছে।
বাট এই যে তুমি যখন জিনিসটা করে ফেলছো, করে যখন তুমি চলে আসো, তখন তোমার কাছে মনে হয়েছে না তো আমি তো এটা পারি, আমি এটা পারবো। তো পরবর্তীতে তুমি যখন সামনে গেছো, তোমার মধ্যে কিন্তু আর এই নার্ভাসনেসটা কিন্তু কাজ করে নাই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। তোমার মধ্যে কিন্তু ওই ভয়টার কিন্তু কাজ করে নাই। সো পরবর্তীতে তুমি কি আরো অনেক বেশি গেছো কিনা, এন্ড দেন আফটার সেখানে গিয়ে যেন তোমার মধ্যে ভয় না লাগে, দেন আফটার তুমি যেন সেখানে গিয়ে পারফেক্টলি কথা বলতে পারো বা তুমি লিড দিতে পারো, এই জিনিসটা করার জন্য তুমি আসলে কি কি করছো, কি কি প্র্যাকটিস করছো, বা যারা অ্যাঙ্করিং করেছো বা যারা সামনে গিয়ে সরাসরি স্টেজে পারফর্ম করেছো, তুমি প্রথম যেদিন গেছিলে সেদিন কেমন লেগেছিল, তোমার তো পরবর্তীতে আবারও যেতে হয়েছে অনেকবার, তো সেই সময়গুলোতে তুমি আসলে তুমি আহ মানে নেক্সট টাইম যাওয়ার আগে তুমি কিভাবে কি প্র্যাকটিস করেছো, হ্যাঁ, বা তুমি তোমার ভয়টাকে কিভাবে ওভারকাম করেছো, এই বিষয়গুলো এখানে তুমি সুন্দরভাবে ইন ডিটেলস লিখে দিবা যে প্রথম দিন যাওয়ার পরে কি হয়েছিল না হয়েছিল, পরবর্তীতে তুমি যখন যাচ্ছ তার আগে তুমি আসলে কি কি করছো না করছো, এন্ড তুমি তোমার ভয়টা কিভাবে কাটাইছো, এন্ড দেন আফটার পরবর্তীতে গিয়ে তুমি আসলে কেমন পারফর্ম করছো, পারফর্ম করার পরে জিনিসটা কি এমন ছিল কিনা যে এরপর থেকে আমি সবসময় সামনে যাওয়া শুরু করছি, আর আমি বলতে বলতে মানে আমি সামনে গিয়ে কথা বলতে বলতে আমি অনেক ভালো কথা বলতে পারি। এই যে বিষয়গুলো থাকে, দিস ইজ স্কিল। এই বিষয়টা তোমার মধ্যে আসলে কতটুকু ডেভেলপ হয়েছে, তুমি সেই বিষয়গুলো এখানে সুন্দর করে মেনশন করবা। হ্যাঁ, যদি এমন হয় যে ঠিক আছে আমি সমাগম অনুষ্ঠানে বা মঞ্চে সরাসরি সামনে যে বক্তৃতা দেই নাই, তাহলে এখানে একটা মেনশন করে দিবা যে আমি সরাসরি কখনো যাই নাই, বাট আমি ক্লাসের সামনে গিয়েছি, আমি স্কুল কলেজের অ্যাসেম্বলিতে সবার সামনে দাঁড়িয়েছি, এবং তখন তুমি প্রথম দিন কি ফেস করছো না করছো, তোমার কেমন লাগতেছিল, পরবর্তীতে তুমি সেটা কিভাবে কাটায় উঠছো, পরবর্তীতে তুমি সেখানে গিয়ে কিভাবে কি করছো, হ্যাঁ, তুমি পরবর্তীতে গিয়ে কিভাবে ভালো করছো, এই সকল বিষয়গুলো তুমি এখানে ফুটায় তুলবা। ব্যাস, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি সম্পর্কে আমার ধারণা এরূপ। এখন দেখো, আমি একটু আগেই কিন্তু বলছিলাম ফার্স্ট ব্রিফিং এর সময় যে তোমার লাইফের প্যারেন্টস মানে ফাদার মাদার, এটার সাথে জড়িত হচ্ছে তোমার বাবা মা দাদা দাদি নানা নানি, রাইট? আমরা হয়তো দাদা ভাই বা নানা ভাই বলি, বাট আসলে তারা কিন্তু ফাদার। ইংলিশে ওয়ার্ডটা দেখো, গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, তারা কিন্তু আসলে বাবা বা মা। আমরা হয়তো এখন ভাই বলি, বাট আসলে কিন্তু তারা আমাদের বাবা বা মা। এটা কিন্তু ট্রু। জিনিসটা শুনতে একটু উইয়ার্ড লাগতেছে, কারণ আমরা আসলে দাদা ভাই নানা ভাই মানে দাদা দাদির সাথে ভাই বোন সম্পর্ক মতো আমরা থাকি, বাট আসলে কিন্তু তারা আমাদের গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার, মানে সিনিয়র বাবা সিনিয়র মা। তো যাই হোক, এই মানুষগুলার ইম্প্যাক্ট তোমার লাইফে অনেক বেশি। তোমার তোমার পার্সোনাল বাবা মা এবং তোমাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, সো এই মানুষগুলোর ইম্প্যাক্ট তোমার লাইফে অনেক বেশি। তো যাই হোক, এই মানুষগুলোর সম্পর্কে তোমার ধারণা কেমন? কারণ এই মানুষগুলো তোমাকে বড় হইতে অনেক কিছু করছে, তাদের অনেক চিন্তা, অনেক টাকা পয়সা, হ্যাঁ, অনেক পরিশ্রম তোমাকে বড় করতে তাদের গিয়েছে। সো তুমি তাদেরকে আসলে এখন কিভাবে দেখতেছো? তারাই যে এতটুকু মানে যা যা কিছু করেছে সেটাকে তুমি পজিটিভলি নিচ্ছ নাকি নেগেটিভলি নিচ্ছ? পজিটিভ হলে কেন পজিটিভলি নিচ্ছ, নেগেটিভ হলে কেন নেগেটিভলি নিচ্ছ? তোমাকে এগুলো সুন্দর মতো মেনশন করতে হবে, এবং তাদেরকে নিয়ে তোমার প্ল্যান কি, এই মানুষগুলোকে নিয়ে তোমার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, তোমাকে সেটা এখানে সুন্দরভাবে মেনশন করে লিখতে হবে, বা তোমাকে মেনশন করতে হবে আর কি। ঠিক আছে। তারপর তোমাদের অনেকে দাদা দাদি নানা নানি সবাই বা এখান থেকে দু একজন হয়তো তুমি জন্মের আগে মারা গিয়েছে, তুমি হয়তো তাদেরকে দেখো নাই, বা তুমি ছোটবেলায় হয়তো তারা মারা গিয়েছে। সো তাদের সাথে তোমার যতটুকু কানেকশন ছিল, যতটুকু পেয়েছো, যদি কিছুটা পেয়ে থাকো, সেই ক্ষেত্রে আসলে তাদের তারা থাকা অবস্থা তুমি আসলে তাদের সাথে কি করেছো না করেছো, এবং তাদেরকে তোমার কাছে কেমন লেগেছে সেগুলো মেনশন করো, এবং তারা বেঁচে থাকলে তুমি আসলে তাদেরকে তুমি তাদের জন্য কি করতা না করতা, তাদেরকে নিয়ে তোমার প্ল্যান কি, এই বিষয়গুলো তোমাকে এখানে সুন্দরভাবে মেনশন করতে হবে। দাদা দাদি নানা দাদি এবং তোমার পিতা মাতা। ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি তাদের সম্পর্কে তোমার ধারণা। সুতরাং ধারণার মধ্যে তুমি কি কি লিখবা, যে আহ মানে তারা তোমার জন্য আসলে কি কি করেছে না করেছে, এবং এটার জন্য তুমি আসলে কতটুকু কৃতজ্ঞ তাদের উপরে, এন্ড দেন আফটার তাদেরকে তুমি আসলে লাইফে কিভাবে রাখতে চাও, তাদের জন্য তোমার ফিউচার প্ল্যান কি, এই সকল বিষয়গুলো এখানে লিখবা। তাহলে কি হবে, তোমার উপর তাদের কতটুকু ইম্প্যাক্ট বা প্রভাব রয়েছে সেই বিষয়টা এখান থেকে বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। বর্তমানে আমি যে আর্থসামাজিক পরিমণ্ডলে বসবাস করি সে সম্পর্কে আমার মতামত হলো। এখন দেখেন, একটু আগেই বলেছি যে একটা সোসাইটিতে আমরা সবাই কিন্তু কি, আমরা কিন্তু সামাজিক জীব, রাইট? আমরা হচ্ছে সোশ্যাল এনিম্যাল। আচ্ছা, যেহেতু আমরা সামাজিক জীব, সো আমরা তো সমাজেই বসবাস করি। এখন একটা সমাজে তো বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, রাইট? এবং সবকিছু মিলেই কিন্তু আসলে একটা ব্যালেন্স সোসাইটি কিন্তু ক্রিয়েট হয়। এখন দেখো, তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টে আসলে আমরা যে সোসিও ইকোনমিক
পরিমণ্ডলে বসবাস করি বা যে সোসাইটিতে আমরা বসবাস করি সেখানে যেহেতু সকল শ্রেণীর মানুষই থাকে, সুতরাং এই সকল শ্রেণীর মানুষ সম্পর্কে তোমার মতামতটা কি তোমাকে এখানে সেটা লিখতে হবে। কেন? কারণ হচ্ছে দেখো, এদেরও কিন্তু একটা ইম্প্যাক্ট, প্রভাব, একটা ইফেক্ট তোমার উপরে আছে, তোমার ডেভেলপমেন্টে, তোমার গ্রোথে কিন্তু আছে, হোক সেটা ভালো হোক সেটা খারাপ, আছে কিন্তু। সুতরাং তুমি তোমার এই সোসাইটিটাকে, মানে তুমি যেখানে বসবাস করছো সেটার আশেপাশে যে সোসাইটিটাকে তুমি আসলে কিভাবে দেখো, সেটার ভালো দিকগুলা, সেখান থেকে আসলে তুমি কি শিখছো না শিখছো, সেটার তোমার কাছে সেখান থেকে কোন জিনিসগুলো খারাপ লেগেছে, এবং খারাপ লাগা জিনিসগুলো আসলে কিভাবে ডেভেলপ করা যেতে পারে, এই সকল বিষয়গুলো তুমি এখানে সুন্দরভাবে লিখবা। রিমেম্বার ওয়ান থিং, অলওয়েজ ইউ হ্যাভ টু বি পজিটিভ। কখনো শুধু ব্লেমিং এর উপরে থাকবে না, অলওয়েজ ইউ হ্যাভ টু বি পজিটিভ। যদি খারাপ কিছু হয় মেনশন দেন যে এরকম বিষয়গুলো আমি দেখেছি, বাট আসলে এই জিনিসটা এরকম না হয় এরকম হলে অনেক ভালো হইতো, তাহলে সমাজটা হয়তো আরো সুন্দর হইতো। মানে এই সমাজটাকে কিভাবে ভালো করা যায়, তুমি লাইফে আসলে কি দেখে এসেছো এখন পর্যন্ত, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় আসলে তুমি এখানে সুন্দরভাবে মেনশন করবা। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলা হয় নাই, এই যে আমাদের মাই লাইফ বা সেলফ ডেসক্রিপশনের যতগুলো কোশ্চেন আছে সবগুলো কিন্তু বাংলায় থাকবে, তোমাকে কিন্তু বাংলায় অ্যান্সার করতে হবে। তোমরা যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে তোমরা অনেকে আসো বাংলা লিখতে আসলে খুব একটা অভ্যস্ত না, বাট দো বাংলা ইজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দো বাংলা ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, সো তোমাদেরকে কিন্তু অবশ্যই বাংলায় লেখা শিখতে হবে এবং ভালোভাবে বাংলায় কথা বলা শিখতে হবে। ঠিক আছে? ইটস নট অ্যাবাউট যে আসলে আমি বাংলায় কথা বললে আমি খ্যাত, আমি বাংলায় কথা, মানে ইটস নট লাইক দ্যাট। মানে ট্রাই টু মেক ইউর সেলফ দ্য ব্র্যান্ড, দ্য ট্রেন্ড। সো বাংলা ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, ট্রাই টু মেক দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য ব্র্যান্ড। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে বর্তমান সোসাইটিতে আসলে আমাদের যে আমরা যদি এখন কথা যদি চিন্তা করি, এখানে আসলে ইংলিশে কথা বলতে পারাটা হইতেছে কাইন্ড অফ একটা মানে শোয়িং অফ এর মধ্যে একটা বিষয়, যে আসলে আমি তো অনেক কিছু পারি, অনেক বুঝি। ইয়েস, দিস ইজ গুড, ইংলিশে কথা বলতে পারা ইটস ভেরি গুড স্কিল, বাট বিসাইড দিস থিং আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে উই আর এ নেশন, আমরা একটা জাতি। আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের নিজস্ব কালচার আছে, উই আর ফলোইং আদার্স কালচার। বিষয়টা তো এমন হইতে পারতো উই উইল বি দ্য ফলোইং, মানে উই উইল বি দ্য মেইন কালচার যাদেরকে সবাই ফলো করবে, উই উইল বি দ্য ট্রেন্ড, why we are following others trend, others culture, why we are not making our culture as the trending culture, যেটা ওয়ার্ল্ডে সবাই ফলো করবে। সবসময় এইভাবে চিন্তা করবা, সবসময় নিজেকে সুপিরিয়র রিচ ফিল করো। ইউ আর এ বাংলাদেশি, ইউ আর হ্যাভিং ইউর ওন মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলা। বাংলা একমাত্র ভাষা যেখানে আসলে যে কোনো বিষয়কে, মানে এই ভাষার মাধ্যমে যে কোনো জিনিসকে ঠিক মতো লেখা যায়, পাংচুয়েশন মানে এটা বানান করে লেখা যায়। ইট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা এরকম নাই। অন্য কোনো ভাষার জন্য এত মানুষ কোনোদিন জীবন দেয় নাই, যেটা বাংলার ভাষা আন্দোলনে হয়েছে। উই আর দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে আসছেই আমাদের কারণে। উই আর দ্যাট নেশন। একবার চিন্তা করো, তুমি একবার তোমার মনের গভীর থেকে চিন্তা করো, ফিল করো, দেখবা তোমার শরীরে গুজবাম দিচ্ছে। দিস দ্য অ্যাকচুয়াল ট্রুথ। আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করে আমরা এখন অন্যদেরটা ফলো করি এবং নিজেদেরকে ছোট মনে করি, বাট নো। তোমরা যদি বাংলাদেশ সম্পর্কে যদি কখনো জানো, যদি ভালোভাবে যদি জানো, তাহলে তোমরা দেখবা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ কান্ট্রি যেটার শুধু মানে শুধুমাত্র এশিয়া না, ওয়ার্ল্ড এর মধ্যে বাংলাদেশের খুব খুব হাই ভোল্টেজ গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্সই রয়েছে। এগুলো আমরা জানি না বিধায় আমরা আমাদের দেশটাকে প্রায়োরিটি দেই না। বুঝতে পেরেছো? জিওলজিক্যালি আমরা বাংলাদেশটা যেখানে অবস্থান করতেছি এটা খুবই ভাইটাল একটা প্লেস। আমি যদি খুব নর্মালি তোমাদেরকে বলি বাই অ্যান এক্সাম্পল, সেটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ ওয়ার্ল্ড ওয়ার টু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এশিয়া মহাদেশের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধগুলার সব মানে মানে এই পুরো যুদ্ধ পার্টের মধ্যে সবচেয়ে ভাইটাল পার্ট ছিল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এখন আমাদের যে টেরিটরি আছে, এই টেরিটরিতে ডিউরিং দ্য টাইম অফ ওয়ার্ল্ড ওয়ার টু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এখানে 146টা রানওয়ে ছিল। এখান থেকে এয়ারক্রাফট উঠে পুরো এসে যুদ্ধ করে আবার এখানে সবাই ল্যান্ড করতো। দ্যাট ওয়াজ দ্য ওনলি সেফ প্লেস। বিসাইড দিস থিং, এখন তোমরা দেখবা, তোমরা যেহেতু মিলিটারিতে আসছো, তোমাদের এখন একটা জানার কথা যে বাংলাদেশকে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলে থাকি ডিফেন্ডার্স প্যারাডাইস। ডিফেন্ডার্স প্যারাডাইস পৃথিবীর মধ্যে মাত্র একটা দেশ, হুইচ ইজ বাংলাদেশ। কেন? বিকজ একটা যুদ্ধ করার সময় একটা যুদ্ধের 4টা রসদ থাকতে হয়, রসদের সরবরাহ পারফেক্টলি থাকতে হয়। এখন সাধারণত এই রসদ গুলা কেটে দিলে ওই যুদ্ধতে আর আসলে জয় করা যায় না বা ওই যুদ্ধের সামনের দিকে আগানো যায় না।
একবার রসদ যদি অফ করে দেওয়া যায়। বাট বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে তুমি একটা সিঙ্গেল রসদ কখনো বন্ধ করতে পারবে না। এটা এমনই একটা দেশ। এই জন্যই দেখবা ইন্ডিয়া কখনো আমাদের এই দেশে যুদ্ধ করতে আসে না। তারা অনেক কথা বলে কিন্তু তারা কখনো সামনে আসে না, শুধু এই কারণে, কারণ তারাও এটা খুব ভালোভাবে জানে যে আমরা বাংলাদেশের মধ্যে ঢুকতে পারবো কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারবো না, কারণ সেটা সমস্ত ট্রুপস নিয়ে এখানে আসা পসিবল না। তার সমস্ত ট্রুপস এখানে এঙ্গেজ হয়ে গেলে তখন চায়না এবং পাকিস্তান তাদের ওই সাইড দিয়ে ঘিরে ধরবে। সো তারা কখনো এইভাবে আসবে না। দেখো খেয়াল করে, তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এখানে ঢুকবে, যখন এখানে ঢুকতেছে তখন তারা এখান থেকে আর বের হইতে পারবে না। এই জন্যই পাকিস্তান আমাদের সাথে কিন্তু 1971-এ পারে নাই। খেয়াল করে দেখো, ইউএসএ এত শক্তিধর রাষ্ট্র হওয়ার পরেও ইউএসএ কিন্তু কখনো আমাদের ধরো বাংলাদেশের ইসে আসার ট্রাই করে না, বা এখনো পর্যন্ত তারা কোনো প্ল্যান করে নাই। খেয়াল করে দেখো, ইউএসএ কিন্তু তাদের বিভিন্ন দেশে তাদের কিন্তু বিভিন্ন মিলিটারি বেজ আছে। তারা তাদের তারা তাদের পরাশক্তিত্ব জিনিসটাকে বজায় রাখার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন মিলিটারি বেস করেছে বিভিন্ন এরিয়া কন্ট্রোল করার জন্য। কুয়েতে আছে, বাহরাইনে আছে, হ্যাঁ, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আছে। বাট এশিয়ার এই সাইডে এসে কিন্তু তারা এখনো পর্যন্ত বাংলাদেশে, বাংলাদেশ ছোট কান্ট্রি, ধোলাও আমাদের পাওয়ার কম, তারপরে কিন্তু তারা এখানে কিন্তু আসতে পারে নাই। এবং খেয়াল করে দেখো, এই বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া, চায়না, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, জাপান সবার টানাটানি বাংলাদেশকে নিয়ে, বিকজ বাংলাদেশ ইজ দ্যাট মাচ ভাইটাল। এখানে তুমি বেঁচে থাকার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে এটা। আরেকটা কান্ট্রি আছে যেখানে কোনো যুদ্ধ করে মানে তোমার হচ্ছে ওই যুদ্ধে জয় হওয়া মানে হচ্ছে উইন বা হচ্ছে জয় পাওয়া পসিবল না, দ্যাট ইজ আফগানিস্তান। ইউএসএ 13 বছর থেকে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আমরা মিলিটারি কোর্স করতেছি, তো মিলিটারি কিছু ইনফরমেশন আমরা এখান থেকে শিখে ফেললাম। তো অ্যাজ এ বাংলাদেশে আমাদের আসলে উচিত ওয়ার্ল্ডকে লিড দেওয়া। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে আমরা অনার্স মাস্টার্স পড়াশোনা করি, এটাও সম্পূর্ণ বাংলা ভাষা হওয়া উচিত। তো পৃথিবীতে ভাষার দিক দিয়েও আমরা 7th। আমাদের এত জনসংখ্যা এই ভাষায় কথা বলে, উই আর এট 7th। মানে ক্যান ইউ ইমাজিন? এরপরে দেখো জনসংখ্যার দিক দিয়েও কিন্তু সরি 7 না, আরো আরো আগে মেবি মেবি জনসংখ্যার দিক দিয়ে দেশ অনুযায়ী আমরা হচ্ছে 7, ভাষাগত দিক থেকে মনে হয় আমরা 4th। আমার মানে অ্যাকচুয়ালটা খেয়াল হয়, বাট আমরা হচ্ছে টপ 10 এর মধ্যে, দুইটা সাইড দিয়ে জনসংখ্যার দিক দিয়ে ভাষার দিক দিয়ে আমরা কিন্তু টপ 10 এর মধ্যে। সো আমরা টপ 10 এর মধ্যে থেকে আমরা আমাদের নিজেদেরকে গুনি না, আমরা নিজেদেরকে দাম দিই না, আমরা আমরা নিজেদেরকে লো ফিল করি। নো, ফিল হাই, প্রাউড টু বি এ বাংলাদেশি, প্রাউড টু বি এ বাংলাদেশি, রিমেম্বার দিস থিং। ঠিক আছে? সো এই জন্য সবসময় আমরা যারা বাংলা ভাষায় একটু উইক, আমি বলবো এটা আমাদের ডিসক্রেডিট, এটা আমাদের মানে অক্ষমতা একটা। ঠিক আছে, আমাদেরকে এই স্কিলটা ডেভেলপ করতে, আমাদেরকে শুদ্ধ বাংলায় কথা বলা শেখা উচিত। আমাদেরকে আমাদের ভাষা নিয়ে আরো বেশি গবেষণা করা উচিত। আরো মানে ভাষা নিয়ে আরো অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজ নেই, বাট বাংলা আছে, যেগুলো অফিসিয়ালি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, প্রায়োরিটি লিস্টে আছে বাংলা 4 নম্বরে। সো এরপরেও কেন আমরা নিজেদেরকে লো ফিল করব? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ইটস এ ভেরি গুড থিং, বাট রিমেম্বার বাংলা ইজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইজ আওয়ার মাদার টাং। সো উই উইল স্পিক ইন বাংলা। আমরা বাংলায় কথা বলা শিখবো। তুমি চীনে গিয়ে দেখো, চীনে মেবি মানে অ্যাজ ফার অ্যাজ আই নো, কোনো গ্রাজুয়েশন ইংলিশে, ওরা সবকিছু চাইনিজ ভাষায় করে, মান্দারিন ভাষায় করে। ওরা ওদেরকে প্রায়োরিটি দেয়। ওরা এটা মানে এটা প্রুভ করে ট্রাই করেছে, ওকে উই আর চাইনিজ, আমরা আমাদেরটা নিয়ে থাকবো, আমাদের স্ট্যান্ডার্ড চলবে আমাদের এখানে, নট আউট মানে ফরেন স্ট্যান্ডার্ড। বিষয়টা হচ্ছে এরকম, দেন দ্যাটস ওয়াই তারা এত ডেভেলপ করতে পারছে। ওকে, তো যাই হোক, এখানে আমি ছিলাম। তো তোমরা যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে যারা আছো, অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে ইকুইপ করো। ঠিক আছে, এটা আসলে বাংলায় কথা বলতে না পারাটা এটা একটা চরম মাত্রার ব্যর্থতা। ওকে, তো যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমার নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি যে সকল বিষয়গুলোকে গুরুত্ব দিই তা হলো, ফ্রেন্ড সিলেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ তোমার বন্ধু নির্বাচন। কেন? বিকজ ইউর ফ্রেন্ড ইজ ইউর মিরর। তোমার বন্ধু হচ্ছে তোমার আয়না, তোমার প্রতিচ্ছবি হচ্ছে তোমার বন্ধু। কারণ দেখো, আমাদের আসলে তাদের সাথেই ফ্রেন্ডশিপ হয় যাদের সাথে আমাদের মন মানসিকতা মিলে। খেয়াল করে দেখো, যাদের সাথে আমাদের মন মানসিকতা মিলে। এখন খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে সকল বিষয়ে গুরুত্ব দেই। এখন তুমি তোমার ক্লাসমেটদের মধ্যে বা পরিচিত মানুষজনের মধ্যেও তুমি আসলে বন্ধু তৈরি করবে, রাইট? এখন তুমি সেখান থেকে আসলে কাদেরকে নিচ্ছ? স্পেসিফিক কিছু মানুষকে। স্পেসিফিক কিছু মানুষ কারা? যারা তোমার সাথে বিভিন্ন ডাইমেনশনে
বা যাদের তোমার সাথে সাইকোলজি মিলে, তাদের সাথে তুমি ফ্রেন্ডশিপে যাচ্ছ, এখন ধরো তুমি তাদের কি কি দেখতেছো, ইট মিনস তুমি একটা মানুষকে আসলে কোন কোন অ্যাসপেক্ট থেকে জাজ করো। এটা কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার, মানে অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স তুমি কেমন সেটাও কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। মানে তুমি একটা মানুষকে জাজ করার সময়, তাকে ক্লোজ করার সময় তুমি আসলে এট ফার্স্ট তার কি দেখতেছো, এরপরে কি দেখতেছো, এরপরে কি দেখতেছো, এখান থেকে বোঝা যায় অ্যাজ এ হিউম্যান বিং তোমার ইথিক্স কেমন। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। সো এই বিষয়গুলো তোমাকে এখানে খুব সুন্দর মতো গোছায় লিখতে হবে। এখন তুমি চিন্তা করো আসলে তুমি তোমার ফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রায়োরিটি দাও, সেগুলোকে তুমি সিরিয়াল বাই সিরিয়াল এখানে সুন্দরভাবে ডিটেলসে লেখো। যে ধরো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আমি এই বিষয়টা দেখি, এটা দেখার পরে আমি দেখি তার মধ্যে এটা আছে কিনা, এরপর তার মধ্যে এটা আছে কিনা, তার মধ্যে এটা আছে কিনা, এগুলো থাকলে দেন আফটার আমি তার সাথে মেশার ট্রাই করি, এবং দেন আফটার তাকে আরো ভালোভাবে বুঝে দেন আফটার আমি তার সাথে ফ্রেন্ডশিপ করি। এবং এই সকল বিষয়গুলো থাকলে আমি সবসময় তাদের থেকে দূরে থাকার ট্রাই করি, আমি তাদেরকে অ্যাভয়েড করি। এটাও তুমি মেনশন করে দাও, দ্যাট উইল বি গুড। ঠিক আছে, এটা হচ্ছে কি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি যে সকল বিষয়ে গুরুত্ব দিই, এটার অ্যান্সার। আচ্ছা, আফটার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আজকালকার যুব সমাজের মধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এ বিষয়ে আমার মতামত, অভিজ্ঞতা, ধারণা হলো এরূপ। আচ্ছা দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে যুব সমাজ। তুমি ঠিকই এই মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এদের জড়িত হওয়ার বিষয়ে তুমি লিখবা, তোমাকে মাথায় রাখতে হবে এখানে মেইন টার্গেটেড পিপল হচ্ছে যুব সমাজ। একটা দেশের যুব সমাজকে বলা হয় সেই দেশের মেইন চালিকা শক্তি বা সেই দেশের মেইন ফুয়েল। কারণ যুব সমাজের আগে যারা আছে বাচ্চারাও কাজ করতে পারে না, বয়স্করাও কাজ করতে পারে না, কাজ করে কারা, একটা দেশের যুব সমাজ। একটা দেশের সমস্ত কিছু ডিপেন্ড করে একটা দেশের যুব সমাজের উপরে। যুব সমাজ যদি ভালো হয় ওই দেশ খুব ভালোভাবে আগায়, যুব সমাজ যদি খারাপ হয় ওই দেশ খুব বাজেভাবে অধপতনের দিকে যায়। যুব সমাজ হচ্ছে একটা দেশের মেইন অ্যাসেট। তাহলে এই যুব সমাজটা যখন মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো বিষয়ে যখন তারা জড়িত হয়ে পড়তেছে ব্যাপকভাবে, ইট মিনস ইটস এ অ্যালার্মিং ইস্যু। কেন অ্যালার্মিং ইস্যু? বিকজ ভাই ও যদি ওইখানে কানেক্টেড হয়ে যায়, ও তো তখন মানে ওর নীতি নৈতিকতা থাকবে না কোনো ধরনের ওর মধ্যে, ও খারাপ মানুষ হয়ে যাবে, ও কোনো লজিক্যাল কাজ করবে না, ও কান্ট্রি ডেভেলপমেন্টে কোনো কিছু করবে না, বরঞ্চ আরো চুরি চামারি করবে, ও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ও মানুষজন পিটাবে, মারবে। দে উইল ডু দিস টাইপ অফ থিং। সো ইটস অবভিয়াসলি অ্যান অ্যালার্মিং ইস্যু। মোরওভার ও যখন মাদকের সাথে কানেক্টেড হয়ে আছে তখন সেটা নিজেকে শেষ করে ফেলতেছে। আমার দেশের যুব সমাজ কাজ করা বাদ দিয়ে মাদকের মাধ্যমে নিজেকে শেষ করে ফেলতেছে। আমার দেশ আগাবে কিভাবে ভাই? ওয়ারেস আই ওয়ান্ট টু বি আ লিডার, আই ওয়ান্ট টু বি এ মিলিটারি লিডার যে দেশকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে। নাও ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ আমি জিনিসটাকে কিভাবে দেখতেছি? অবশ্যই হেয়ার ইউ নিড টু শো দ্য সলিউশন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু give the importance, মানে you have to write down the importance of the youth বা young generation। একটা দেশের টোটাল সবকিছুর জন্য সেই দেশের যুব সমাজের গুরুত্ব কি আগে তোমাকে এটা দেখাইতে হবে এই অ্যান্সারটার ভিতরে। দেন আফটার তুমি দেখো যে তারা যেহেতু মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে, এটা শুধুমাত্র আমাদের দেশে না, পৃথিবীর সকল জায়গায়, এটা আসলে কি কি খারাপ প্রভাব বা কি কি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, এর ফলে কি কি ক্ষতি হইতে পারে, এবং এদেরকে এখান থেকে বের হয়ে নিয়ে আসার জন্য কি কি সলিউশন আছে, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইচ এন্ড এভরিথিং। এন্ড তুমি যদি এটা পারফেক্টলি লিখতে পারো, ইট মিনস তুমি আসলে এটা চিন্তা করো, মানে এটা তোমার কনসার্নিং লিস্টের মধ্যে একটা পার্ট। এবং এখানে তুমি এদেরকে কাজে লাগায় কিভাবে দেশটাকে ডেভেলপ করে তোমাকে সেটাও দেখাইতে হবে। And if you can show this thing, then আমি চোখ বন্ধ করে বলতে পারি ভাই you are having some potential, মানে you are having some leadership potential in yourself। তোমার মধ্যে লিডারশিপ পটেনশিয়াল আছে, কারণ তুমি দেশকে নিয়ে চিন্তা করো বিধায় তুমি এটা নিয়ে এত কিছু চিন্তা করছো এবং তুমি এটা নিয়ে এত কিছু জানো বুঝো। গট মাই পয়েন্ট? সুতরাং এখানে তুমি আগে যুব সমাজের ইম্পর্টেন্সটা নিয়ে লিখবা, একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটা অ্যাসপেক্টের ডেভেলপমেন্টের জন্য তাদের গুরুত্ব নিয়ে লিখবা। দেন অর্থাৎ তারা যে মাদক এবং সন্ত্রাসের সাথে জড়িত হচ্ছে এইটার নেগেটিভ ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে লিখবা। এন্ড দেন আফটার সেখান থেকে কিভাবে এদেরকে বাঁচানো যায় এবং এদেরকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিভাবে এদেরকে দিয়ে পুরো দেশটাকে পারফেক্টলি ডেভেলপ করা যায়, ওয়ার্ল্ডে লিড করা যায়, রাইট ডাউন দ্যাট থিং, দ্যাট উইল বি এনাফ। আই থিঙ্ক অ্যান্সারটা তোমাদের কাছে ক্লিয়ার। কিন্তু দ্য নেক্সট কোশ্চেন, এখনকার ছেলে মেয়েদের অবাধ মেলামেশা সম্পর্কে তোমার ধারণা। এখানে মেইন দেখো, এখানে কিন্তু একটা যুব সমাজ, এখনকার ছেলে মেয়ে কি যুব সমাজের একটা অংশ। তাদের অবাধ মেলামেশা যেটা একদম মানে লাইন ছাড়া, একদম বাংলা কথা হচ্ছে লাইন ছাড়া যে মেলামেশা আর কি। ঠিক আছে, মানে যা ইচ্ছা তাই করছি। বর্তমানে আমরা যেটা দেখতে পারি যে আমাদের শহরে হোক
আমাদের গ্রামে হোক, সব জায়গাতে ছেলে মেয়েদের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট হয় এবং দেন আফটার তারা ফিজিক্যালি সেক্সুয়ালি কানেক্টেড হয়ে যাওয়া, দিজ আর ভেরি নেস্টি থিং। এবং এটাই হচ্ছে মূলত অবাধ মেলামেশা, যেটা আর কি লাইন ছাড়া, মানে বাদ ছাড়া মেলামেশা, যেটা এটা ইটস এ ভেরি ব্যাড থিং। এই সম্পর্কে তোমার মতামত কি? তুমি অবশ্যই এটাকে দেখাবা যে এটা অবশ্যই, মানে এটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এই জিনিসটা। হ্যাঁ, আমরা এখানে দেখাবো কি যে এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না, তুমি অবশ্যই এটার বিপক্ষে, অবশ্যই এই অনুযায়ী দেখানো উচিত। এরপরে তুমি দেখাইতে পারো যে ঠিক আছে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, তারা একসাথে থাকবে, তারা ফ্রেন্ড হইতে পারে, বাট একটা ফ্রেন্ডশিপ পর্যন্ত সীমাবদ্ধ যেন থাকে এবং সেখানে যেন অবশ্যই সামাজিক যে নীতি নৈতিকতা আছে বা সামাজিক যে সকল কি বলে মূল্যবোধ রয়েছে, এই মূল্যবোধ যেন সবাই যেন এটা মেনটেন করে, এই মূল্যবোধ মেনটেন করে, সামাজিক মূল্যবোধ, দেন আপনার ধর্মীয় মূল্যবোধ, এইগুলা মেনটেন করে যতটুকু রিলেশন, মানে যতটুকু সম্পর্ক হচ্ছে থাকা যায় বা মানে যতটুকু সম্পর্ক ক্রিয়েট করা যায়, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কারণ একটা দেশকে ডেভেলপ করতে গেলে তার পুরুষ এবং মহিলা, ছেলে মেয়ে সবারই সেখানে আসলে ক্রেডিট থাকে, সবারই আসলে সেখানে ভূমিকা থাকে। সুতরাং এই ভূমিকাকে আসলে আমরা কখনোই না বলতে পারবো না। বাট ইয়াস, এই একসাথে থাকতে গিয়ে আমরা তো খারাপ দিকে যেতে পারি না। এর ফলে কি কি সমস্যা তৈরি হচ্ছে তোমাকে সেটা এখানে ওপেনলি লিখতে হবে যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ইভেন দো এই অবাধ মেলামেশার কারণে আমাদের এখন মার্ডার কেসের মতো বিষয়গুলো চলে আসছে, ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে, আপনার এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে খুন করে ফেলছে, হচ্ছে না এগুলা, এগুলো তুমি এখানে মেনশন করো। দেন আফটার গিভ দ্য সলিউশন, প্রপার সলিউশন, আসলে এটা কিভাবে ঠিক করা যায়। ইয়াস, অবশ্যই সেখানে রাষ্ট্রীয় কিছু ভূমিকা থাকবে, বাট বিসাইড দিস থিং এখানে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকগুলো বিষয় খুব স্ট্রিক্ট ভাবে সবসময় আমাদের সবাইকে মেনটেন করতে হবে। সেই বিষয়গুলো কি, তোমার মাথায় কি আছে, তুমি সেগুলো এখানে সুন্দরভাবে লেখো, লেখে এরপর তুমি দেখো আসলে জিনিসটাকে এভাবে আগাইতে দেওয়া যাবে না, এটা আমাদেরকে মিটিগেট করতে হবে। তাহলে আমরা এই যুব সমাজকে দিয়ে ভালো কাজের মাধ্যমে দেশকে আগাই নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, দেন নেক্সট কোশ্চেন, আমার জীবনে না বলা কথা। এখন দেখো, এই কোশ্চেনের অ্যান্সার বের করা অনেকটা টাফ, মানে আসলে যেটা হয় যখন আসলে সবাই সব কথা বলে ফেলে, সবারই পেট পাতলা। এখন না বলা কথা হিসেবে সাধারণত আইএসএসবি এক্সপেক্ট করে, যেটা আমি আইএসএসবির একজন এক্স ডিপি স্যারের কাছ থেকে শুনেছি, বা আমিও যেরকমটা লিখেছিলাম, সেটা হচ্ছে এক্সপেক্ট করা হয় যে তুমি যেহেতু ইয়ং এজ, নিশ্চয় এরকম হইতে পারে যে আমি তোকে পছন্দ করতাম, বাট আসলে কখনো বলতে পারি নাই, এবং লজ্জার বিষয় ভিতরে আসলে কারোর সাথে শেয়ারও করতে পারি নাই, এরকম কোনো একটা বিষয়, এটা আসলে এক্সপেক্ট করা হয়। বাট এর পাশাপাশি আর অনেক কিছু হইতে পারে, তোমার জীবনে অনেক না বলা কথা থাকতে পারে, বাট ওই যে বাবা মাকে ভালোবাসে এটা কখনো বলা হয় নাই, এইটা না, এগুলো কোনো কিছু না। আবার কোথাও আমি চুরি চামারি করছি, কোনোটা অন্যায় কাজ করছি, এটা কাউকে বলি নাই, বিষয়টা এমন না। এমন হইতে পারে যে হয়তো আমি চাই নাই, তারপরে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার কারণে, যদি এটা কেউ যায় না, বাট এটা নিয়ে এটা আমি কখনো বলি নাই, কজ বললে হয়তো লোকজন আমাকে খারাপ মনে করে, বাট সেই জিনিসটা আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই। এন্ড হইতেছে এর ফলে হয়তো কোথাও কোনো ক্ষতি হয়েছে না হয়েছে, এবং এটা কেউ জানে না, এবং আমি আসলে কখনো কোথাও বলতে চাই নাই, এইটা হইতে পারে। ঠিক আছে, এরকম টাইপের কিছু। বা হয়তো তুমি কেউ কোথাও কোনো একদিন এমন ভাবে হেল্প করছো যেটা আসলে কেউই জানে না, তারা মনে করছো হয়তো অন্য কেউ হেল্প করছো, বাট আসলে হেল্প তো তুমি করছিলা। এই ধরনের কিছু বিষয় আসতে পারে তোমার জীবনে না বলা কথা মধ্যে। ঠিক আছে, বা এছাড়া আরো অনেক কিছু হইতে পারে। আমি আমার প্রিভিয়াস বিভিন্ন ক্যান্ডিডেটদের লেখা দেখে, যেহেতু ওগুলো আমি স্টাডি করি, তো সেহেতু আমি সেখান থেকে দেখে আমার এই মানে এইগুলা কি কমন গুলো আমার মাথায় ছিল, যে এগুলো বলে দিলাম। ঠিক আছে, তুমি একটু চিন্তা করে দেখো তোমার জীবনে না বলা কথা কি। বাট ওই যে বাবা মাকে ভালোবাসে এটা কখনো বলা হয় নাই, এবং কোনো খারাপ কাজ করছি সরাসরি ইচ্ছাকৃত ভাবে, সেটা কেউ জানে না, এই ধরনের বিষয়গুলো লিখে যাবে, তাহলে কিন্তু তোমার সম্পর্কে বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার জীবনের লক্ষ্য কি। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার জীবনের লক্ষ্য, জীবনের লক্ষ্য। এই লক্ষ্য লিখতে গিয়ে তোমরা দেখো কি আমি যে একজন মিলিটারি অফিসার হইতে চাই, নো, তোমার জীবনের লক্ষ্য চাইছি ভাই আমি। তুমি যদি মিলিটারি অফিসার হইতে না পারো, উইল ইউ ডাই? তুমি তো মারা যাবা না, তোমার জীবন তো আরো অনেক দিন আছে, তুমি অনেকদিন বেঁচে থাকবা। সো তোমার জীবনের আলটিমেট গোল কি, এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যে কাজ করতেছো সেই কাজের রেজাল্ট কি। মনে করো তুমি আর্মি অফিসার হইতে পারবা, তুমি আর্মি অফিসার হয়ে তুমি 50 বছর তুমি সার্ভ করলা, সার্ভের রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে আই হ্যাভ সার্ভ মাই মাদারল্যান্ড, আমি এমন কিছু করে ট্রাই করছি যে আমার দেশের জন্য বিভিন্ন উন্নয়ন হয়, দেশের মানুষের জন্য ভালো থাকে, রাইট? তো এই যে দ্য এন্ড অফ দ্য ডে কি হয়েছে, ওইটা হচ্ছে পুরা জীবনের তোমার কাজের মিনিং। তো জীবনের লক্ষ্যটা হইতে হবে হচ্ছে এরকম, যে তুমি জীবনে যাই করো না কেন, দিন শেষে তোমার কাজের মিনিংটা কি, আসলে রেজাল্টটা কি,
আসলে মানে তুমি দিন শেষে তুমি যে প্রফেশনে থাকো না কেন, সেই প্রফেশন থেকে দিন শেষে বা তোমার জীবনের শেষে গিয়ে তোমার কাজের রেজাল্টটা কি, আসলে কি করতে চাও কাজের রেজাল্ট। যেমন ধরো আমি যখন আইসিসবি তে গেছি, আমার কথাই ছিল এটা যে আমি আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি জীবনে আমি যেখানেই থাকি না কেন, আমি আমার দেশ এবং দেশের মানুষের জন্য এমন কিছু করে যেতে চাই যেন আমার দেশের কোনো একটা সমস্যা খুব ভালোভাবে সমাধান হয়, দেশের মানুষ যেন সেটা থেকে অনেক উপকৃত হয়, তারা যদি একটা ভালো লাইফ লিড করতে পারে, এন্ড হচ্ছে দিচ্ছে তারা যেন আমাকেও এটার জন্য চিনে, ইতিহাসের পাতার জন্য আমার নামটা থাকে। ইট ক্যান বি ফ্রম মিলিটারি, ইট ক্যান বি ফ্রম বিসিএস, ইট ক্যান বি ফ্রম কর্পোরেট সেক্টর, ইট ক্যান বি ফ্রম এনি প্লেস। বাট আমি দিন শেষে আসলে এইটা চাই, এটা হচ্ছে আমার জীবনের এই যে আমি দেশের জন্য কিছু করে যেতে চাই, যেন দেশের মানুষ যেন আমাকে মনে রাখতে পারে। যেমন ইট ক্যান বি ফ্রম এনি প্রফেশন। তো এই প্রফেশনের কথা এখানে মেনশন করি নাই, আমি লিখি নাই পার্সোনালি, আমি লিখছি যে আমি জীবনে এগুলো করতে চাই, সে আমি যে প্রফেশনে থাকি না কেন। তোমার লাইফ এরকম কোনো একটা আলটিমেট একটা এইম আছে, তুমি সেই জিনিসটাকে এখানে লিখবে, তোমার জীবনের লক্ষ্য এইখানটাতে, ঠিক আছে? আচ্ছা, দেন আপনার জীবনের স্বপ্ন। জীবনের স্বপ্নটা হচ্ছে তুমি জীবনে যেই প্রফেশনেই থাকো না কেন, তোমার কিছু শখ আহ্লাদ আছে না, এগুলো হচ্ছে তোমার জীবনের স্বপ্ন। যেমন হইতে পারে আমি এগুলো দেশে ঘুরে বেড়াতে চাই, মানে আমি মানে জিনিসটা এরকম ভাবে লিখবা যে আমি জীবনে যে প্রফেশনে থাকি না কেন, বাট আমি চাই আমার জীবনে, ধরো এরকম হইতে পারে যে আমি পৃথিবীর বিভিন্ন দেশে লাইফে একটা পর্যায়ে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে দেখবো, আল্লাহ দুনিয়া যে এত সুন্দর, আল্লাহ দুনিয়া এত কিছু আল্লাহ সৃষ্টি করছে, এগুলো আমি দেখতে চাই। তারপরে আছে যে আমি আমার বাবা মাকে নিয়ে হজ করতে চাই, বা ধরো এরকম স্বপ্ন থেকে, যেমন আমার একটা স্বপ্ন ছিল যে আমি হচ্ছে ড্রোন তৈরি করতে চাই, যে ড্রোন গুলা আমি হইতেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আমি দিব। হ্যাঁ, এরকম কিছু স্বপ্ন থাকে আমাদের। এই ধরনের বিষয়গুলো হইতে পারে যে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার জীবনের স্বপ্ন হইতেছে যে আমি আমার এলাকায় এরকম একটা কিছু করব, যাতে আমার এলাকার মানুষজন অনেক উপকৃত হয়। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন নর্মালি সবাই এটা থাকে যে ঠিক আছে আমার একটা ভালো গাড়ি বাড়ি থাকুক, এগুলো স্বপ্ন। অনেকে আছে যে হজ করতে যেতে চাই, সৌদি আরব যেতে চাই, হ্যাঁ এগুলো একটা স্বপ্ন। এই ধরনের স্বপ্ন তোমার জীবনে আসলে কি আছে সেটা লিখবা। আবার স্বপ্ন এরকম হইতে পারে যে আমি আমার জীবনে চাই আমি আমি হইতেছে একটা গাড়ি তৈরি করতে চাই বাংলাদেশ, মানে দ্যাট উইল বি, মানে যেখানে বলা থাকবে যে মেড ইন বাংলাদেশ। আমি যে প্রফেশনে থাকি না এখন, আমি হয়তো সম্পর্কে জানি, বাট আমি নিজে থেকে একটা গাড়ি তৈরি করতে চাই। এরকম কিছু স্বপ্ন আছে আমাদের জীবনে, এই স্বপ্ন হচ্ছে এখানে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি তোমার মতামত কি। এই কোশ্চেনের অ্যান্সার যেহেতু এখানে ছেলে মেয়ে দুজনেই অ্যান্সার করবা, তো তুমি তোমার বিপরীত মানে তোমার অপোজিট জেন্ডার যে আছে তাদের সম্পর্কে তোমার মতামত এখানে লেখা উচিত, যে আসলে একটা সমাজে বা একটা দেশ তৈরিতে বা যে কোনো কাজে নারী পুরুষ সবারই আসলে সমান ভূমিকা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের বিপরীত লিঙ্গের প্রতি বা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আমরা সবসময় রেসপেক্টফুল। ধরো তুমি পার্সোনালি তুমি সবসময় রেসপেক্টফুল থাকো। দেন আফটার ধরো তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে হচ্ছে এরকম ভাবে লেখা উচিত যে আমি সবসময় রেসপেক্টফুল থাকি, এবং আমি সবসময়, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আসলে এটা হওয়া উচিত, আমি সেটা বলতেছি যে আমি সবসময় চেষ্টা করি তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, মানে বিশেষ করে কর্মক্ষেত্রে। এছাড়াও তারা যখন বাহিরে আসতেছে তারা যেন সবসময় সেফলি চলাফেরা করতে পারে, তারা যেন তাদের কাছে যেন ফিল হয় যে আসলে না আমরা বাংলাদেশে খুব সিকিউর, আমরা আমাদের দেশে খুব সিকিউর, আমরা আমাদের সোসাইটিতে খুব সিকিউর, এখানে আমাদেরকে সবাই সম্মান করে, আমাদের সাথে কখনো খারাপ কোনো কিছু হয় না। হ্যাঁ, এরকম একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে চাই, আমি চাই এরকমটা হোক, যার ফলে সবাই একসাথে মিলেমিশে খুব সুসম্পর্ক বুঝিয়ে একটা সুন্দর সমাজ তৈরি করে আমরা একসাথে চলতে ফিরতে পারবো। আর মেয়ে হইলে তুমি অপোজিট কথাগুলো বলবা, যে অপোজিট জেন্ডারকে দিয়ে এইভাবে প্ল্যান, তোমার চিন্তা ভাবনা কি, এটা তুমি এখানে বলবা, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বিপরীত লিঙ্গের প্রতি তোমার মতামত হওয়া উচিত। দেন আফটার তোমার লাইফে কোনো অ্যাডভেঞ্চারাস বা রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা করো। তো এখন দেখো, অ্যাডভেঞ্চারাস ইনসিডেন্ট, এটা দেখা যায় আসলে আমাদের সবার লাইফে কিছু না কিছু থাকে। লাইফে তোমরা এই বয়সে একটু চঞ্চল থাকবা, কিছু দুষ্টুমি করবা, যে খুব ভদ্র সভ্য সে অনেক সময় কিছু দুষ্টুমি করে বসে। তো আমরা লাইফে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস কাহিনী পাই, মানে রোমাঞ্চকর কাহিনী পাই। স্কুল লাইফে পাই, কলেজ লাইফে পাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে গেলে মানে ট্যুরে গিয়ে পাই। তো অ্যাডভেঞ্চারাস যেখানে আসলে একটা টান টান উত্তেজনা থাকে, একটু ভয় কাজ করে, একটু টেনশন কাজ করে, আবার তুমি সেই কাজটা হয়ে গেলে খুবই ভালো লাগে। হ্যাঁ, এরকম কোন ইনসিডেন্ট তোমার লাইফে অবশ্যই আছে। তুমি ওই ইনসিডেন্টটার A to Z খুব সুন্দরভাবে গোছায় গল্পের মতো করে লেখো, যেন যে এটা পড়ছে সে যেন পড়ে খুব মজা পায়। যেমন ধরো আমি যদি আমার লাইফে একটা অ্যাডভেঞ্চারাস কাহিনী বলি, এটা আমি যে আজকে লিখছি এমনটা না, বাট আমি একটা অ্যাডভেঞ্চারাস কাহিনী বলতেছি।
আমি যখন স্কুলে পড়তাম, যখন ক্লাস 10-এ পড়ি, আমাদের এক টিচার ছিল, উনি হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা ক্লাস করাইতো। তো স্যারের ইয়া ছিল হইতেছে এরকম যে স্যার আমাদেরকে পড়ায় যাইতো, পরের ক্লাসে এসে স্যার ওই সেম চ্যাপ্টার থেকে আমাদেরকে কোশ্চেন করতো, সবাইকে দাঁড় করা করে উনি সবাইকে প্রশ্ন করতো। সো কেউ না পারলে স্যার মাইর দিত। তো একদিন কি হয়েছে, স্যারের ক্লাস আছে, আমাদের এটা খেয়াল নাই, মানে মোটামুটি কারোরই খেয়াল নাই, মানে ক্লাসটা ছিল পরের দিন, স্যার আমার ক্লাসটা আগের দিন চলে আসছে। তো স্যারের কথা, আজকে ক্লাস করো, তুমি আজকে গিয়ে বাসায় স্টাডি করে ফেলবা, ঠিক আছে, তুমি পরের দিনের জন্য ওয়েট করবা না। এখন স্যারের ক্লাস আবার ধরো নেক্সট উইকে যেদিন ছিল, তার একদিন আগে ক্লাসটা স্যার হচ্ছে চলে আসছে, বা এমন ছিল ওইখানে অন্য আর এক স্যার আসার কথা ছিল, দুজন টিচার অন্য এক স্যার, বাট উনি আসে নাই, ওই স্যারটাই আসছে। এখন কি হয়েছে, আমরা যখন জানছি যে স্যার আসতেছে, এখন আমরা একটা বড় সংখ্যক স্টুডেন্ট, আমরা একটা মানে বড় সংখ্যক বলতে 8-10 জন, আমরা আসলে পড়িই নেই। আমাদের ছিল যে কালকে মানে একটা তো স্যার আসবে না, তাহলে এখন পড়ার প্রয়োজন নেই, আর পড়লেও নেক্সট উইকে স্যারের ক্লাস ওই দিনে মানে ওর আগে পড়বো। এখন তো আমাদের মাথার মধ্যে ভয় ঢুকছে যে এখন যদি স্যার আসে তাহলে তো হইতেছে পড়া ধরলে শেষ। আমরা করছি কি, কয়েক ফ্রেন্ড মিলে স্কুলের ওয়াশরুমের মধ্যে গিয়ে পালায় আসি। দেখো, স্কুলের ওয়াশরুমের মধ্যে গিয়ে আমরা পালায় আসি। আচ্ছা, এখন যেটা হয়েছে, স্যার এসে ওই দিন আসলে ফার্স্টে যখন ক্লাসে ঢুকছে, ওনার কাছে মনে হচ্ছে ক্লাসের ব্যাগ অনেকগুলো বাট স্টুডেন্ট কম। স্যার জিজ্ঞেস করছে ক্লাসে কয়জন আছে, প্রেজেন্ট করে দুজন। তখন বলছে বলছে সবাই আছে, ওরা বলছে না স্যার সবাই নাই। তখন বলছে তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আসো, ফার্স্ট হচ্ছে যেটা হয়। অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিন আপনার দেখে কয়েকজন নাই। এখন কপাল ক্রমে স্যারের দিন কোনো একটা কারণে মন খারাপ ছিল এবং স্যারের দিন কেউ কেউ পড়া ধরবে না। এখন স্যার বলছে কি এরা কোথায়, তো একজন বলে দিচ্ছে স্যার অমুক জায়গায় আছে। তখন স্যার ওইখানে চলে আসছে, এসে আমাদের সবাইকে বের করছে, বের করে আমাদেরকে নিয়ে এসে মাইক দিছে, ঠিক আছে। এবং আমরা মানে একে তো ভয়ে ছিলাম যে হইতেছে যে স্যার পড়া ধরলে পারবো না, এই ভয়ে আমরা ক্লাস থেকে বের হয়ে গেছি। কিন্তু দিন সে স্যার দিন পড়াই ধরে নাই, কিন্তু আমরা এই 8 জন যারা ছিলাম সবাই স্যারের কাছে লাস্টে মাইর খাইলাম। তো স্যার লাস্টে বললো যে মায়ের যদি কপালে থাকে আসলে এটা কেউই বাঁচাইতে পারে না। তো এই যে টাইমটা, এটা কিন্তু চরম টান টান উত্তেজনার একটা একটা মুভমেন্ট ছিল, মানে দ্যাট ওয়াজ টু মাচ অ্যাডভেঞ্চারাস। এই যে মানে ফার্স্টে তো মনে হচ্ছে স্যার আসলে এটা টের পাবে না, বাট স্যার টের পেয়ে গেল। এবং আমাদের ওয়াশরুমটা ছিল ঠিক ক্লাসের পাশেই, তো স্যার জিনিসটা টের পেয়ে গেল। এন্ড দেন আপনার হচ্ছে স্যার আসতে সাল্লা, এখন আমাদের কি হবে, ঠিক আছে, একটা ভয়। হ্যাঁ, দিস ইজ কল অ্যাডভেঞ্চারাস এনভায়রনমেন্ট। এরকম যদিও কিছু হয়ে থাকে, এখন হয়তো আমি যদি জিনিসটাকে এরকম যদি মজার করে না বলতাম, জিনিসটা খুব খারাপ কিছু মনে হইতো। তো তোমাকে ঘটনাটাকে এরকম খুব মজার করে মনে হচ্ছে তোমার কাছে ওখানে জিনিসটাকে লিখতে হবে, মজার করে লিখলে তখন বেসিক্যালি জিনিসটাকে উপরে তাহলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং মনে হবে, আদারওয়াইজ কিন্তু মনে হবে না। তো তোমাকে জিনিসটা এরকম মজার করে লিখতে হবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে তোমার লাইফে অ্যাডভেঞ্চারাস কাহিনী। এটা হচ্ছে ধরো ছোটখাটো গন্ডির মধ্যে, আর ধরো তুমি বাইরে কোথাও ঘুরতে গেছো, সেখানে গিয়ে কোনো একটা প্রবলেম ফেস করছো, সেটা কিভাবে সলভ করছো, পাহাড়ে উঠছো, এটা ওইটা, বা মনে করো যে হচ্ছে অথবা মনে করো তুমি হচ্ছে সুইমিং করতে গেছো, সেখানে একটা ইনসিডেন্ট হয়েছে, তুমি সেখান থেকে ফিরে আসছো। এই যে দিস ইজ কল অ্যাডভেঞ্চার। যেখানে একটা ভয় থাকে, সেই জিনিসটাকে আমরা ওভারকাম করে সেখান থেকে চলে আসি, সেটাকে জয় করি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অ্যাডভেঞ্চার, রোমান্স, মানে সরি, এটাকে বলা হচ্ছে রোমাঞ্চকর। এই ধরনের অভিজ্ঞতা সবার লাইফে অবশ্যই আছে। তুমি এরকম একটা তোমার লাইফে যে কোনো একটা অ্যাডভেঞ্চারাস কাহিনী সেখানে লিখবা, বাট রিমেম্বার ওয়ান থিং, এমন কোনো কিছু লিখতে চাই না যার ফলে তোমার সম্পর্কে খুব একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা। দেন আফটার নেক্সট কোশ্চেন, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে তোমার সম্পৃক্ততা কতটুকু? যেহেতু আমাদের বর্তমান সমাজে এই সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি আমাদের সাথে কানেক্টেড, সো এই জায়গাটায় এই সকল সাইটের সাথে তোমার কানেক্টিভিটি আসলে কতটুকু সেটা তোমাকে এখানে লিখতে হবে। এবং ফার্স্টে মেনশন করে দেওয়া আসলে আমাদের বর্তমান সময়ে আসলে জীবন চলাচল করতে গেলে, মানে জীবনে চলাচল করতে গেলে এই জিনিসগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এবং এখানে আমরা সবার সাথে এইভাবে কানেক্টেড। সাধারণত এই ধরনের যে প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এগুলো সাধারণত তুমি কোন কোন কাজে ব্যবহার করো, কতটুকু সময় তুমি এটার জন্য নষ্ট করো, বা তুমি এটাতে কতটুকু সময় স্পেন্ড করো, এবং কি ধরনের কাজে তুমি স্পেন্ড করো, তুমি সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে ক্লিয়ারিফাই করে দাও, ঠিক আছে? তাহলেই হচ্ছে এটার অ্যান্সার করা হয়ে যাবে। ওকে, আচ্ছা। দেন আফটার আমরা নেক্সট কোশ্চেনে যাই, বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমার অভিমত কি? দেখো, সমাজ ব্যবস্থা, একটা সোসাইটি কিভাবে চলতেছে। তো আমরা সোসাইটি দেখতে গেলে আমরা মানে আমরা যে সমাজে বসবাস করি সেটা দেখলেও হয়, আবার পুরো বাংলাদেশের প্রত্যেকটা সমাজে কিন্তু কাইন্ড অফ সেম ভাবেই চলতেছে। তো এই সোসাইটি সম্পর্কে আসলে তোমার মতামত কি? যেমন ধরো আমাদের বর্তমান সোসাইটিতে কিন্তু ভালো খারাপ দুইটাই আছে, তুমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ভালো খারাপ দুইটাই আছে। সেটা কেমন খেয়াল করে দেখো, বর্তমান সমাজ ব্যবস্থা ভালো দিক হচ্ছে যে মানুষজন এখন মডার্ন টেকনোলজি এবং ইন্টারনেটের প্রভাবে আগের থেকে
অনেক ফাস্ট ইনফরমেশন পাচ্ছে, আগে থেকে তাদের চিন্তা ভাবনা অনেকটা ডেভেলপ হয়েছে, মানুষের লাইফস্টাইল আগে থেকে এখন অনেক স্মুথ হয়েছে, মানুষের এখন অনেক হার্ড ওয়ার্ক করা লাগে না, মানুষজন এখন সবাই পড়াশোনা করতে চায়, সবাই সবার সাথে কানেক্টেড, সবাই বিভিন্ন জায়গায় নিজেকে ফুটিয়ে তোলার ট্রাই করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থার ভালো দিকগুলা। তবে এর পাশাপাশি মানে এই সব কিছুর কারণে বর্তমান মানে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একটা ব্যাপক মানের অধপতন হয়েছে। সেটা কেমন? এখন মানুষের নীতি নৈতিকতা আগের থেকে অনেক কমে গিয়েছে। মানুষজন আর আগের মতো এখন তার মধ্যে মানবিক যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো মানুষের মধ্যে অনেক কমে গিয়েছে। যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্ট গুলো দেখা যায়, মানুষজন হেল্প করা বাদ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। ঠিক আছে, কিন্তু আপনার মানুষজনের মধ্যে এখন নীতি নৈতিকতা চলে গেছে। লাইক ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে ঠিক মতো ট্রিট করতেছে না, সমাজে মানুষজন বেশি গালি ব্যবহার করে, বেশি স্ল্যাং ইউজ করে। কিন্তু আপনার মানুষজন আগে থেকে অলস হয়ে গেছে। আগে মানুষজন ফিজিক্যাল এক্সারসাইজ করতে, এখন মানুষজন এটা কম করে, সবাই এখন শো অফ করে। হ্যাঁ, কিন্তু আপনার এখন প্রতারণার ফাঁদ অনেক বেশি বেড়ে গিয়েছে সোসাইটির মধ্যে। ঠিক আছে, এবং সবার শুধু কাজ একটাই, যে টাকা উপার্জন করতে চাই, টাকা উপার্জন করতে চাই। এই যে ধরনের মেন্টালিটি গুলো আসলে মানুষকে দিন দিন আরো খারাপ, মানে আরো হচ্ছে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ অ্যাবাউট দ্য সোসাইটি, অ্যাবাউট দ্য প্রেজেন্ট সোসাইটি। এই বিষয়গুলো তোমাদের এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তোমার চোখে আসলে কি কি পড়েছে, তুমি সেগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে লেখো। ভালো দিক, খারাপ দিক, বোধ, এবং খারাপ দিকগুলো থেকে আসলে কিভাবে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি, এবং সেখান থেকে আসলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ কিভাবে তৈরি করা যায়, এই বিষয়গুলো তোমাকে এখানে খুব সুন্দরভাবে ক্ল্যারিফাই করে লিখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা নেক্সট কোশ্চেন গুলো দেখি। আমাদের নেক্সট কোশ্চেনের মধ্যে আছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে পরিবারের সিদ্ধান্তে আমার অবদান বা গুরুত্ব। দো ইউ আর এ পার্ট অফ ইওর ফ্যামিলি, তুমি যেহেতু তোমার পরিবার বা ফ্যামিলির একটা পার্ট, অবশ্যই পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তোমার মতামতের কিন্তু একটা স্কোপ রয়েছে, যেটা হয় আর কি। তো তুমি ছোট হও বড় হও, তোমাকে কিন্তু তোমাদের বাবা কিন্তু জিজ্ঞাসা করে। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই দেখো যে পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তোমার মতামত বা তোমার অবদান বা তোমার গুরুত্ব রয়েছে। এখন আসলে কোন কোন অ্যাসপেক্ট রয়েছে সেটা সম্পর্কে তুমি একটা ওভারভিউ দাও। কোনো ইনসিডেন্ট লেখার প্রয়োজন নেই, বাট থিম থাকে না, থিম টাইপের কোনো কিছু, যে আসলে এরকম এরকম অ্যাসপেক্টে আমার বাবা মা আমার কাছে জিজ্ঞাসা করেন, বা আমার ভাই বোন আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার কাছ থেকে মতামত নেওয়া হয়, তারাও মতামত দেন। কিন্তু আপনার সবাই মিলে একসাথে হয়তো বা সবাই কথাবার্তা শুনে দেন আপনার হয়তো লাস্টে একটা ফাইনাল ডিসিশন মেক করা হয়। এর ফলে যেটা হয় যে পরিবারের সবাই বিষয়টা জানতেছে এবং সবাই বিষয়টাকে ভালোভাবে মেনে নিচ্ছে। এটা ভালো হোক খারাপ হোক, সবাই সেই জিনিসটাকে একসেপ্ট করার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকে। ঠিক আছে, সো এখানে তুমি চাইলে তুমি যখন তোমার মতামত দিচ্ছ সেই সময় আসলে তুমি কোন কোন অ্যাসপেক্টের কথা চিন্তা করে মতামত দাও, এবং সেইটা আসলে তাদেরকে ডিসিশন মেক করতে কতটুকু হেল্প করে, এই বিষয়গুলো তুমি এইটার অ্যান্সারের ভিতরে সুন্দরভাবে লিখে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার কোনো দুরারোগ্য বা জটিল রোগ ছিল বা আছে কিনা, তোমার কোনো বড় ধরনের জটিল রোগ বা ছিল বা আছে কিনা। যদি না থেকে থাকে এক কথা লিখে দিবা যে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কোনো সমস্যা নেই, এবং আমি সবসময় সুস্থ, এবং আমি সব ধরনের সুস্থ স্বাভাবিক কাজকর্ম করতে পারি, খেলাধুলা করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, শেষ। আর যদি তোমার কোনো কিছু থেকে থাকে ইন দ্যাট কেস তুমি লেখো। এখন এখানে কিন্তু বলা আছে কি দুরারোগ্য বা জটিল রোগ, যেটা আসলে সহজে মানে সলভ হয় না, যেমন কোনো ক্যান্সারের মতো একটা ডিজিজ, যেটা যেটা আসলে সহজে মানে ঠিক হয় না, দুরারোগ্য ব্যাধি, হার্টের সমস্যা সহজে ঠিক হয় না। এরকম যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে নর্মালি লেখা। যদি এরকম কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা তুমি ডিটেলস সেখানে লিখে দাও, যে তোমার এই সমস্যা আছে, কবে থেকে আছে, কেন আছে, তুমি কি কি ট্রিটমেন্ট করিয়েছো না করিয়েছো, এখন তোমার কি অবস্থা। হ্যাঁ, এই সকল কিছু, এবং তোমার এটা ঠিক হইতে আদৌ এটা সবগুলো ঠিক হওয়ার সম্ভাবনা আছে কিনা, ঠিক হইতে কতদিন সময় লাগবে কিনা লাগবে, এগুলা। বাট ওই যে তোমাদের অনেকের হচ্ছে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা থাকে, অনেকের হইতেছে তোমার হার্নিয়া অপারেশন করা হয়, অনেকের হয়তো ছোটখাটো অপারেশন হয়, যেমন ধরো ডিএনএস এর অপারেশন হয়। হ্যাঁ, আপনার হচ্ছে অনেকের সময় হাত টাত ভেঙে যায়। এই ধরনের কিছু এখানে লেখার প্রয়োজন নেই, এগুলো নর্মাল। বাট বড় ধরনের, আই রিপিট, দুরারোগ্য যেটা আসলে সলভ হওয়ার মতো না, এরকম কোনো কিছু আছে কিনা যদি থেকে থাকে সেটা ডিটেলস লিখবা, আদারওয়াইজ নর্মাল কথাবার্তা লিখে শেষ করে দিবা। আচ্ছা, দেন আপনার নেক্সট কোশ্চেন, জন্মভূমির প্রতি তোমার ভাবনাগুলো কি কি। ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? কারণ খেয়াল করে দেখো, ইউ ওয়ান্ট টু বি এ মিলিটারি অফিসার, রাইট? ইউ ওয়ান্ট টু বি এ মিলিটারি অফিসার। এখন তোমার কাজই হচ্ছে তোমার মাদারল্যান্ডের প্রতি। এখন তুমি মিলিটারি অফিসার হইতে চাও, সো অবশ্যই তোমার মধ্যে তোমার মাদারল্যান্ড নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকবেই। যদি না থেকে থাকে ইট মিনস তুমি আসলে দেশের জন্য কাজ করতে চাও, এবং মিলিটারি ইজ নট ফর ইউ। একদম বাংলা কথা, মিলিটারি ইজ নট ফর ইউ। ইউ ক্যান গো টু আদার প্রফেশন হোয়ার ইউ ক্যান আর্ন মানি ফর ইয়োর সেলফ, যে তুমি নিজে ভালো থাকতে পারবা।
বাট মিলিটারিতে আসতে গেলে তোমার মাইন্ড হইতে হবে এরকম যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই সেলফ, I care about my country and its people. Whatever I want to do, I will do this thing for my motherland, for my people. These are my people. বাংলাদেশের মানুষ, দিস আর মাই পিপল। তোমাকে এভাবে চিন্তা করতে হবে তাদের কি সমস্যা আছে না আছে, বাংলাদেশে কিভাবে ডেভেলপ করা যায়, মানুষদের কিভাবে মানে মানুষজনকে কিভাবে ডেভেলপ করা যায়, দেন আফটার কি কি করলে তারা আরো ভালো লাইফ স্টাইল পাবে, ঠিক আছে। দেন আফটার তুমি দেশের জন্য কি কি করে যেতে চাও তোমার জীবনে, কিভাবে করতে চাও, তোমার কি প্ল্যান আছে না আছে, এই সব কিছু তুমি এখানে লিখবা। এবং এর সবার আগে লেখা উচিত যে আসলে যেহেতু তুমি জন্মগ্রহণ করেছো এই মাটিতে, এই দেশে, তুমি এই দেশের আলো বাতাস পেয়ে বড় হয়েছো, তো অবশ্যই তুমি এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, এই দেশের আলো বাতাসের প্রতি, এই দেশের প্রকৃতির প্রতি তুমি চিরকৃতজ্ঞ, কারণ তোমার জন্ম এখানে। তো যেহেতু তুমি এখানে জন্ম হয়েছো, এখানে বড় হয়েছো, তো এই দেশের প্রতি অবশ্যই তোমার অনেক কর্তব্য রয়েছে। এরপরে গিয়ে তুমি ওই কথাগুলো ওখানে সুন্দরভাবে মেনশন করে দাও, তাহলে তোমার কথার মধ্যে একটা পারফেক্ট গ্র্যাভিটি বা ওয়েট থাকবে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এটা গেল হচ্ছে জন্মভূমির প্রতি তোমার ভাবনাগুলো কি কি। এবার আসলে নেক্সট কোশ্চেন, মাদক দ্রব্যের সাথে তোমার কোনো সম্পৃক্ততা আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরাসরি তোমার সম্পৃক্ততা আছে কিনা। এখন সাধারণত বর্তমান সময়ে যেটা দেখা যায় তোমাদের মধ্যে হইতেছে সিগারেট খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। তো যদি এমনটা হয়ে থাকে এটা সরাসরি এখানে লেখো যে হ্যাঁ, মাদক দ্রব্য বলতে আমার শুধুমাত্র আমি হচ্ছে শুধুমাত্র সিগারেট খেয়ে মাঝে মাঝে, বা তুমি যদি বেশি খেয়ে থাকো হোয়াট এভার, তুমি তোমার মতো করে লিখবা। বা তুমি যদি অন্য কোনো কিছু যদি খেয়ে থাকো সেটার কথা লিখবা, কেন খাও, কবে থেকে খাচ্ছ না খাচ্ছ, সেই বিষয়টা ভালো না খারাপ তুমি সেটাও লেখো, নো প্রবলেম। তুমি খাও বাট তুমি বুঝছো জিনিসটা খারাপ, তুমি সেখানে একটা ক্রিটিসাইজ করো যে জিনিসটা খারাপ, এটার ফলে এই ক্ষতি হয়, সো আমি চাই এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে, এবং আমি চেষ্টা করতেছি, এবং আগে আমি এরকম খাইতাম এখন আমি এতটুকু খাই, বা আমি আস্তে আস্তে কমাইতে কমাইতে এখানে নিয়ে আসছি। এই জিনিসটা নিজের ভুল নিজে স্বীকার করা এবং হইতেছে দেন আফটার সেখান থেকে বের হইতে মানে বের হয়ে আসতে চাওয়া, এটা সব মানুষ পারে না, এবং এটা খুব বড় একটা কোয়ালিটি একটা মানুষের। ক্রিটিসিজম একটা মানুষের খুব বড় একটা কোয়ালিটি, কারণ মানুষজন চুরি করে স্বীকার করে না, বাট আমি ভুল করছি সেটা আমি স্বীকার যাচ্ছি, এটা অবশ্যই একটা ভালো মানুষের বৈশিষ্ট্য। এটা ভালো মানুষের কখনোই সম্ভব না। খারাপ মানুষ কখনোই কোনো ভুল স্বীকার করে না, ভালো মানুষ ভুল করলে সেটা ক্রিটিসাইজ করে, আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে, আমি ইনশাল্লাহ এগুলো আর কোনোদিন করবো না। সো যদি তুমি এগুলোর সাথে কানেক্টেড হয়ে থাকো তাহলে তুমি এইভাবে জিনিসটাকে সেখানে ক্লিয়ারিফাই করবা। আর যদি এমন হয় যে আসলে তুমি এর সাথে টোটালি কানেক্টেড না, ইন দ্যাট কেস তুমি সরাসরি আসলে এটার সাথে কানেক্টেড না, তবে এর কিছু ক্ষতিকর প্রভাব আমার উপরে পড়ে। কিরকম, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, আশেপাশে লোকজন সিগারেট খায়, এবং আমি যতদূর জেনেছি যে যে সিগারেট না খায় সে যদি স্মেলটা মানে মানে সে যদি নাকি তার ব্রেথের সাথে বা তার নিঃশ্বাসের সাথে মানে তার নিঃশ্বাসের সাথে সে যদি ওই ধোঁয়াটা নেয় তারও ক্ষতি হয়। তো আসলে যারা এগুলো করে তাদের উচিত এগুলো সবসময় সিনসিয়ার থাকা, দূরে কোথাও গিয়ে এটা করা, বা কোথাও হলে একদম এটা ছেড়ে দেওয়া। কেন, কারণ হইতে সেটা মানুষকে এইভাবে ক্ষতি করতেছে। এছাড়া বর্তমান যুব সমাজ এদের সাথে বেশি কানেক্টেড, তো তাদের এই ক্ষতি হলে দেশের এই ক্ষতি হবে, তাদের পরিবারের এই ক্ষতি হবে। এই জন্য আসলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সবাইকে এটার প্রতি আরো বেশি গুরুত্বশীল হইতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে যে এই সমস্যাটা একদম মিটিগেট করে ফেলার, সো দ্যাট আমাদের যুব সমাজ সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন লম্বা সময় বাঁচে, সবাই যেন হইতেছে অনেক কাজ করে যেতে পারে দেশের জন্য, তাহলে না একটা জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে পারফেক্টলি দাঁড়াইতে পারবো। এই ধরনের কথাবার্তা এখানে আসতে হবে, তাহলে খুব একটা ফাইনেস্ট অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট থিং হচ্ছে তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন, এন্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, এখন খেয়াল করে দেখো, তুমি এসবিডি দিতে যাচ্ছ, ইউ আর স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট। আচ্ছা, এটা হচ্ছে লং কোর্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে। শর্ট কোর্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে তুমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছো ভাই, তুমি এখন হয়তো রিসেন্টলি একটা জবে ঢুকছো, রাইট। এখন দেখো, তুমি যদি শুধু স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি নিজেকে কোন কোন অ্যাসপেক্ট আসলে জাজ করবা। ফার্স্ট অফ অল অ্যাজ এ স্টুডেন্ট, ফার্স্ট অফ অল অ্যাজ এ স্টুডেন্ট, এজ স্টুডেন্ট আসলে তুমি কতটুকু ভূমিকা পালন করছো, তোমার উপর কতটুকু দায়িত্ব ছিল এবং তুমি কতটুকু পালন করছো, তোমাকে আগে এটা সুন্দরভাবে ক্লারিফাই করতে হবে। সেকেন্ড থিং, ইউ আর এ সোশ্যাল বিং, রাইট, ইউ আর এ সোশ্যাল বিং, তুমি সোসাইটির একটা পার্ট। সো একজন মানুষ হিসেবে, মানে সমাজের একজন মানুষ হিসেবে বা একজন সামাজিক জীব হিসেবে তুমি সোসাইটির প্রতি কি কি দায়িত্ব পালন করো, তুমি সেই অ্যাসপেক্টে নিজেকে মূল্যায়ন করো, যে আমি একজন সামাজিক জীব হিসেবে সমাজের এই মানে মানে আমি হচ্ছে সমাজের প্রতি এই দায়িত্ব পালন করার চেষ্টা করি সব সময়। নিজেকে এই অ্যাসপেক্ট থেকে তুমি মূল্যায়ন করো। দেন আফটার আসো রেসপন্সিবিলিটির জায়গা থেকে, রেসপন্সিবিলিটি, ওকে, responsibility, okay, responsibility towards whom, your family, your society, ঠিক আছে, your country,
এই সকল জায়গাতে তোমার দায়িত্বশীলতার অ্যাসপেক্ট, মানে তুমি আসলে তোমার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল একজন মানুষ হিসেবে বা পরিবারের একজন সদস্য হিসেবে, তুমি সোসাইটির একজন সদস্য হিসেবে তুমি সোসাইটির প্রতি কতটা দায়িত্বশীল, দেশের একজন নাগরিক হিসেবে তুমি আসলে কতটা দায়িত্বশীল, এই বিষয়গুলো তুমি আগে এখানে মেনশন করো। বিসাইড দিস থিং, এগুলো করার পরে তুমি তোমার নিজের জীবনে ভালো করার জন্য বা তুমি দেশের জন্য কিছু করার জন্য তুমি এই বয়সে কি কি স্কিল ডেভেলপ করছো নিজের মধ্যে, যে এইগুলা করার ফলে মানে আমি এই জিনিসগুলো আমার নিজের মধ্যে বিল্ড করছি, যার ফলে আমি ফিউচারে এরকম এই জায়গায় ভালো করতে পারবো, এবং আমি এখানে ভালো করতে পারলে এই সেক্টরটা ভালো করবে। তাহলে আমার মধ্যে এরকম আরো অনেকেই আছে, একসাথে মিলে সময় তখন ইফোর্ট দিব। ঠিক আছে, তো নিজের সম্পর্কে এই সকল বিষয়গুলো এখানে লেখো, তাহলে তুমি নিজেকে পারফেক্টলি মূল্যায়ন করতে পারলা। দেখো এখানে অ্যান্সারটা কেমন হইতে পারে, কোশ্চেনটাকে তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে খেয়াল করে দেখো। তুমি জিনিসটা এভাবে লিখতে পারো, প্রথমত আমি যেহেতু একজন শিক্ষার্থী, সুতরাং আমি সবসময় চেষ্টা করেছি ভালোভাবে পড়াশোনা করার জন্য, ভালোভাবে জানার জন্য, যেন আমি যা কিছু শিখতেছি আমার এই জ্ঞানের মাধ্যমে আমি যেন ফিউচারে ভালো কিছু করতে পারি, এবং এই ভালো কিছু করতে পারার মাধ্যমে আমার ব্যক্তিগত উন্নয়ন হবে, এবং এর পাশাপাশি আমার পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও এটার একটা বড় ধরনের ভূমিকা সেখানে পড়বে। এই জন্য আমি সবসময় খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করেছি। এর পাশাপাশি যেহেতু আমি একজন সামাজিক জীব, আমি যেহেতু সমাজে বসবাস করি, তাই আমি সবসময় সমাজের নিয়ম নীতির প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকার ট্রাই করি। আমি বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, সমাজে যে সকল নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি, মানুষকে উদ্বুদ্ধ করি ভালো কাজ করার জন্য, যেন আমরা একটা সুন্দর সমাজে বসবাস করতে পারি সবাই মিলে একসাথে, এবং বিভিন্ন বিপদে আপদে সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। এর পাশাপাশি যেহেতু আমি আমার পরিবারের একজন সদস্য, তাই আমার পরিবারের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে, তাই আমি সবসময় চেষ্টা করি আমার উপর অর্পিত সকল দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য। এর পাশাপাশি অনেক সময় যেগুলো আমাকে বলা না হয়, অনেক সময় নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি সেই ধরনের কাজকর্ম গুলোও করে থাকি, পরিবারের জন্য করি, সমাজের জন্য করি, যেন আমরা একটা সুন্দর পরিবেশ আমরা যেন হচ্ছে একটা সুন্দর পরিবেশ বা একটা পরিবারের জন্য সবসময় থাকতে পারি, বা আমরা যেন মানে আমি যেন ভালোভাবে সেখানে যেন বড় হইতে পারি। ঠিক আছে, এর পাশাপাশি আমি যেহেতু একজন স্টুডেন্ট, তাই আমি পড়াশোনার পাশাপাশি আমার উপর যে সকল দায়িত্ব আছে সেগুলো পালন তো করছি। এর পাশাপাশি আমি জীবনে ভালো করার জন্য আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বা বিভিন্ন স্কিল নিজের মধ্যে ডেভেলপ করেছি, যেমন ইংলিশে ভালোভাবে কথা বলা, দেন আফটার টাইম ম্যানেজমেন্ট, হইতে পারে যে আমি হচ্ছে সময়কে পারফেক্টলি ইউটিলাইজ করা বা টাইম ম্যানেজমেন্ট শিখেছি। দেন আফটার হইতে পারে যে আমি হইতেছে সবসময় হচ্ছে সময়ের গুরুত্ব দেই, এই কথাটা বলতে পারো। দেন আমি সবসময় হচ্ছে নীতি নৈতিকতা মেনে চলার চেষ্টা করি। হ্যাঁ, দেন আফটার হইতে পারে যে আমি বিভিন্ন স্কিল নিজের মধ্যে ডেভেলপ করেছি, এটা ইট ক্যান বি এনি স্কিল। ঠিক আছে, যেন আমি পরবর্তীতে এই সকল কিছুর মাধ্যমে জীবনে অনেক ভালো করতে পারি, এবং আমি জানি আমি যদি ভালো করতে পারি এটার ফলাফল শুধু আমি একা নয়, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ সবাই পাবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এই সকল স্কিল নিজের মধ্যে বেশি থেকে বেশি ডেভেলপ করার জন্য, এবং আরো নতুন নতুন অনেক স্কিল নিজের মধ্যে নিয়ে আসার জন্য। সো সবশেষে বলতে চাই যে আমি সবসময় চাই একজন ভালো মানুষ হিসেবে থাকতে, একজন ন্যায় নীতিপরায়ণ বা নিষ্ঠাবান মানুষ হিসেবে বেঁচে থাকতে, এবং এছাড়া হইতে পারে যে একজন স্বদেশপ্রেমী, একজন ধার্মিক মানুষ হিসেবে আমি সবসময় বেঁচে থাকতে চাই, এবং জীবনে আমি এমন কিছু করতে চাই যেন আমার দেশের মানুষজন সবসময় আমাকে মনে রাখে। এই যেরকম একটা অ্যান্সার যদি হয়, তাহলে তুমি দেখো নিজেকে তুমি কত সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করো, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করতেছো, তুমি কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এখানে বলে ফেললাম। তো এইভাবে করে এখানে যতগুলো প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্নে তোমার নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে, নিজের আইডিয়াস, থটস, তোমার ফিলসফি সবকিছু আসলে তোমাকে এখানে সুন্দরভাবে, যেন তোমার ইম্পর্টেন্স সবকিছু তোমাকে এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে সুন্দর ভাষায়, যেন যে পড়ছে সে যেন তোমার এটা পড়ে যেন অনেক ভালো ফিল করে। এন্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট, তাহলে বেসিক্যালি তোমার সাইকোলজি যখন তোমার এই স্ক্রিপ্টটা পড়বে, তখন উনি আসলে তোমাকে নিয়ে ওনার মাইন্ডের মধ্যে একটা সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করবে, না আসলে কেন সুন্দর। কারণ আমি আগেই বলছি যে আইএসএসবি এর সাইকোলজিস্ট কখনো তোমাকে দেখেন না, দেখবে তোমাদের ছবি তোলা হয়, তোমার ছবি কিন্তু তোমার স্ক্রিপ্টের সাথে থাকে না, ওটা ওইটা পরে অ্যাড করা হয়। সাইকোলজিস্ট তোমাকে না দেখে তোমার সবকিছু পড়ে উনি ওনার মনের মধ্যে তোমার সম্পর্কে একটা ইমেজ ক্রিয়েট করেন। সুতরাং এই ইমেজটা তোমাকেই ক্রিয়েট করতে হবে সুন্দরভাবে। তুমি যদি খারাপ ভাবে, তুমি যদি খুব নর্মাল ভাবে লেখো, তাহলে তোমার সম্পর্কে খুব নর্মাল একটা ইমেজ ক্রিয়েট হবে। আর তুমি যদি খুব সুন্দরভাবে গুছিয়ে যদি নিজের সম্পর্কে লিখতে পারো, তাহলে তার মাইন্ডে তোমার জন্য খুব ভালো একটা ইমেজ ক্রিয়েট হবে। এখন কোন ধরনের ইমেজ ক্রিয়েট করবে, ডিসিশন ইজ ইয়ার্স। আই হ্যাভ গিভেন ইউ দ্য ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন ফলো করলে তুমি নিজেকে খুব সুন্দরভাবে তার কাছে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং উনি দ্যাট মিনস তোমার সাইকোলজিস্ট
তোমার সম্পর্কে খুব ভালো একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন তার মাইন্ডে। সো ক্যান্ডিডেটস, আই হোপ যে তোমরা এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে তোমরা তোমাদের অ্যান্সার গুলোকে সাজাবে, এবং অবশ্যই ইনশাল্লাহ ক্লাসের পরে তোমাদেরকে এই প্রত্যেকটা অ্যান্সারে তাহলে আমি কি লিখেছিলাম আমি সেই অ্যান্সার গুলো এখানে দিয়ে দিব, সো দ্যাট আমার ক্লাসে আমি কি কি ব্রিফ করেছি এবং আমি সেখানে কিভাবে লিখেছি এই দুটা জিনিসকে একসাথে মিলিয়ে তুমি যেন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পাও। রিমেম্বার ওয়ান থিং, আমার লেখা সরাসরি কপি করতে যাবা না, তুমি নিজে থেকে মানে আমার ক্লাসটা করে ওই নোটটা সম্পূর্ণ দেখে দেন একটা চিন্তা করে এবার নিজেকে সুন্দরভাবে সেভাবে লেখা ট্রাই করো, নিজেকে সেভাবে সাজানোর ট্রাই করো, সাজিয়ে দেন একটা সুন্দরভাবে লেখো। ব্যাস, এটা ভালোভাবে মনে রাখো যে আসলে তুমি কি লিখতেছো, কারণ তুমি এখন প্র্যাকটিসিং ফেজে আছো, তুমি এখন প্র্যাকটিস করতেছো। তো প্র্যাকটিস করে তুমি আইএসএসবি তে গিয়ে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবা, এবং এখান থেকে যা প্র্যাকটিস করে যাচ্ছ ঠিক সেভাবেই তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবা। কোশ্চেন উইল বি সেম, এই সেম কোশ্চেন গুলাই থাকবে। সো এইটা নিয়ে তুমি আগে থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও, কারণ যেহেতু সেম কোশ্চেন তুমি গিয়ে সুন্দর মতো জন্য ওখানে নিজেকে লিখতে পারো। ঠিক আছে? সো আই হোপ ক্যান্ডিডেটস আফটার দিস ক্লাস তুমি এখন খুব ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবা, আমি এটা অবশ্যই আশা করি। তো যাই হোক, আমার আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।